নমস্কার, আপনারা দেখছেন কেটিভি বাংলার ঘন্টাখানেক বাংলার কথার আরো একটি পর্ব। দেখুন, ঘন্টাখানেক বাংলার কথার প্রতিটি পর্বে কিন্তু বাংলার খবর, যে খবর আপনাদের জানাবার এবং জানবার দরকার, যে খবরের বিশ্লেষণ আপনারা শুনতে চান এবং আপনাদের শোনা দরকার, সেগুলোই আমরা কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি। আপনারা জানেন, আজকের পর্বে কিন্তু আমরা ভীষণ কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক রেখেছি, যেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরবো এবং তার বিশ্লেষণ আমরা বাংলার মানুষের সামনে কিন্তু রাখবো। পর্ব শুরু করবার আগেই দেখুন, প্রাক্তন মুখ্যমন্ত্রী যেখানেই যাচ্ছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই যাচ্ছেন, তাকে নিয়ে কিন্তু বিক্ষোভ হচ্ছে। বিক্ষোভ মানে তাকে চোর চোর স্লোগান বলা হচ্ছে, তার গাড়িতে ইট মারা হচ্ছে, কাদা লেপটে দেওয়া হচ্ছে, জুতো ছোড়া পর্যন্ত হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু একজনের অ্যারেস্ট হয়নি। হালিশহর নিয়ে আমরা কাল অনুষ্ঠান করেছি, আপনারা দেখেছেন। শ্যামবাজারেও কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী গেছিলেন নেতাজি মূর্তিতে মাল্যদান করতে, এবং সেখানেও কিন্তু সেই একই জিনিস। কিন্তু তার আগে এই যে প্রথমে শুরু করলাম, যে প্রাক্তন মুখ্যমন্ত্রী যেখানেই যাচ্ছেন তার উপর কিন্তু চোর চোর স্লোগান তাকে শুনতে হচ্ছে, এবং তার গাড়ি, তার কনভয়ের ওপর কিন্তু আক্রমণ করা হচ্ছে। এই নিয়েই প্রাক্তন মুখ্যমন্ত্রী কি বলেছিলেন এবং বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছিলেন, পাশাপাশি রাখবো। তারপর আমাদের আজকের আলোচনায় কারা কারা আছেন, ইন্ট্রোডাকশন, এবং তারপর আলোচনা শুরু করবো। শুনুন। टेरिबल हुआ है। मेरे को गाड़ी में बड़ा बड़ा पत्थर मारा गया बाहर से, एंटी सोशल पुलिस का सामने में आके हमको इतना गाड़ी को अटैक किया। अगर हम गाड़ी का कांच शीशा खुला रखता तो हमारा माथा फट जाता, हम लोग सब मर जाता। ऐसा पुलिस का सामने में हुआ। हम कभी ऐसा हमला नहीं देखा। क्या कर रहे हैं? इतना पुलिस बीजेपी को प्रोटेक्शन दे रहा है। উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং একজন বিশিষ্ট রাজনৈতিক নেতা বা নেত্রী হিসেবে প্রোটোকল পান জেট প্লাস নিরাপত্তার। আমাদের সরকার আসার পরে উনার নিরাপত্তা তুলে নেওয়া হয়নি। উনি যেখানে খুশি যেতে পারেন। মুখ্যমন্ত্রী হিসেবে অনুরোধ করব, আপনি প্রপারলি ডাইরেক্টর অফ সিকিউরিটিকে, সিপি কলকাতাকে, এডিজিএলও কে, যদি ডিজিপি আপনার পছন্দের না হয়ে থাকে, আপনি যাকে পছন্দ করেন, বা আপনার অফিস তো আছে, আপনার পার্টি আছে, এখনো ছোট হয়ে গেলেও আছে, ভেঙে গেলেও আছে, তা আপনি মেল করে আপনার শিডিউল জানালে আপনি যে প্রোটেকশন পান অ্যাজ পার ব্লু বুক, সেই প্রোটেকশন আপনি পাবেন। দেখুন, আমরা পাশাপাশি কিন্তু পরপর, যদিও আপনারা শুনেছেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী, আগেও শুনেছেন, আমরা চালিয়েছি প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রী কি বলছেন, আমরা এই নিয়ে আলোচনা করব। এবং তার সঙ্গে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ কিন্তু আজকে পর্বে আমরা টপিক রেখেছি। আমাদের সঙ্গে কারা কারা আছেন আপনাদের সঙ্গে পরিচয় করে দেবো। আমাদের সঙ্গে আজকের প্যানেলে আছেন আইনজীবী নীলাভ ব্যানার্জি। আমাদের সঙ্গে আছেন সমাজকর্মী এবং পুরুষ অধিকার কর্মী নন্দিনী ভট্টাচার্য, এবং আমাদের সঙ্গে আছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র অনির্বাণ ব্যানার্জি। আমি তিনজনকেই আমাদের আজকের পর্বে স্বাগত জানাবো। প্রথমেই আমি নীলাভ, তোমার কাছে আসবো। আমরা পরিষ্কার কিন্তু বাংলার মানুষের সামনে তুলে ধরলাম প্রাক্তন মুখ্যমন্ত্রী কি বলেছেন। শ্যামবাজারেও কিন্তু গতকাল তিনি যখন গেছিলেন, এই একই জিনিস কিন্তু সেখানেও হয়েছে। নীলাভ, কিভাবে দেখছো, কি ব্যাখ্যা বলো? দেখুন, প্রথমত পরিষ্কার কথাভাবে বলতে গেলে, দলগতভাবে বা ব্যক্তিগতভাবে আমরা কোনো দিন একজন মহিলা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী তার উপরে আক্রমণকে সমর্থন আমরা করি না, এবং এর সাথে দূর দূর অব্দি বিজেপি বা কোনো রাজনৈতিক দলের সম্পর্ক নেই। ওনারই যে দল তৃণমূল ছিল ভোটের আগে, সাদের তৃণমূল ভেঙে এখন দুটো টুকরো, একটা টুকরো বালিশচাটা ঋতব্রত তৃণমূল, একটা টুকরো চটিচাটা বা কালীঘাট তৃণমূল। তো এখন বালিশচাটা তৃণমূলের লোকেরা হঠাৎ করে ওনার ওপরে যখন আক্রমণ করতে পারে, ওনাকে ওখানে কাদা ছুঁড়ে মারতে পারে, জুতো ছুঁড়ে মারতে পারে, এটা তো আমাদের পক্ষে জানা সম্ভব না। উনি তো নিরাপত্তা পান, উনি জেড ক্যাটাগরি নিরাপত্তা পান প্রোটোকল অনুসারে। এখনো আমাদের সরকার কিন্তু সম্পূর্ণভাবে যে শিষ্টাচার মেনে, প্রোটোকল মেনে ওনাকে কিন্তু নিরাপত্তা দিয়ে রেখেছে, কিন্তু তারপরে উনি কি করেছে, সেখানে নিরাপত্তাকে না জানিয়ে গেছেন, যার ফলে এই ঘটনা ঘটেছে। এবার এর পিছনে কালীঘাট তৃণমূলের লোকেরাও থাকতে পারে, কারণ যে মমতা ব্যানার্জি রাজনৈতিকভাবে শেষ হয়ে গেছে, অস্তমিত হয়ে গেছে, তাকে একটু এক দুদিন খবরের ফুটেজে তুলে রাখার জন্য, একটু এই টেলিভিশন মিডিয়ার সন্ধ্যের আলোচনা সবার ইস্যু করার জন্য এই ধরনের ঘটনা হতেই পারে। আর এটা হয়েছে বলে আজকে ইস্যু করছেন আপনি।
আপনি প্রশ্ন করছেন, আমি উত্তর দিচ্ছি, নাহলে তো মমতা ব্যানার্জিকে নিয়ে কেউ কেন আলোচনা করবে? যে নিজে 2021-এর বিধানসভা ভোটে মাননীয় শুভেন্দু অধিকারীর কাছে হেরেছে নন্দীগ্রামে, আর 2026-এ যে ভবানীপুরে উনি ছোট থেকে বড় হয়েছেন, ছাত্র রাজনীতি করেছেন, যুব রাজনীতি করেছেন, এমপি হয়েছেন, বিধায়ক হয়েছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন বারে বারে, সেইখানে ভবানীপুরে ঘরে ঢুকে মাননীয় শুভেন্দু অধিকারী ওনাকে হারিয়ে দিয়েছে। কিন্তু আমার এখানে একটা কিন্তু প্রশ্ন, সেখানে নীলাভ, একটা কথা, সেখানেই শেষ না, আপনি বোঝার চেষ্টা করুন, তারপরে তার হাত থেকে তার এমপিরা বেরিয়ে গেছে, এমএলএরা বেরিয়ে গেছে, কেউ পাশে নেই, তার উপরে আক্রমণ কেন বিজেপি করতে হয়? বিজেপির কি দায় পড়েছে? অপ্রাসঙ্গিক ব্যক্তি। আমি অনির্বাণের কাছে আসার আগে জিজ্ঞেস করব, এখনো পর্যন্ত পুলিশ কিন্তু একজনকেও অ্যারেস্ট করেনি, কেন? অ্যারেস্ট করার তো কোনো ব্যাপার না, সেটা পুলিশের মতো দেখছে। কি ঘটনা ঘটেছে? উনি গেছেন ওখানে, যদি ওনার দলেরই লোক বা কালীঘাট তৃণমূল না হয়, ঋতব্রত বালিশ্বরা তৃণমূল হতে পারে, তো সেই যে তৃণমূলেরই লোক হোক, মানে তুমি বলছো এর সঙ্গে তৃণমূল যুক্ত, এর সঙ্গে তৃণমূল যুক্ত। তোমার এখন ঋতব্রত লোকেরা ওনাকে যদি গো ব্যাগ দেখায়, একটু কাদা ছুঁড়ে মারে, গাড়িতে জুতো ছুঁড়ে মারে, ঘটনা কবে ঘটেছে? ঘটনাটা ঘটেছে 9ই আগস্ট 2026-এ, আর 9ই আগস্ট 2024-এ আর একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে অভয়াকে আমরা রেখেছি, সেটাও আছে, সেটাও থাকবে, খুন এবং ধর্ষণ করেছিল কারা? তৃণমূলের লোকেরা। ধামাচাপা দিয়েছিল কে? এই মমতা ব্যানার্জি। তার পাপের ফল আজকে মমতা ব্যানার্জি এবং তার দলবলকে ভোগ করতে হচ্ছে, যার ফলে বেশ। অনির্বাণ, আইনজীবী হয়ে আইন সম্বন্ধে এতটা অজ্ঞ কেউ কি করে হতে পারে, এটা আমার ধারণার বাইরে। কারণ Z+ সিকিউরিটি প্রোটোকল যারা পান, সেই প্রোটোকলের কি নিয়ম, কি তার নীতি, সেগুলো যদি কেউ জানে, তাহলে এই ধরনের কথা তার বলা তার পক্ষে অসম্ভব। কারণ যে প্রোটোকল পায়, সেই প্রোটোকল যদি কোনোভাবে ভঙ্গ হয়, সেটা কোন দল করেছে, সে কি চাটা দল, আদৌ কোনো দলের কি না, কমপ্লিটলি ইমেটেরিয়াল। এবং যে Z+ সিকিউরিটি প্রোটোকল পায়, তাকে কোথাও যাওয়ার সময় কাউকে জানানোর প্রয়োজন নেই। তার যে প্রোটোকল আছে, তাদের কাজ হচ্ছে তাকে পুরোপুরি নিরাপত্তা দেওয়া, পুরোপুরি নিরাপদ রাখা। সেখানে কোনোভাবে যদি সেই সুরক্ষা বলয় ভঙ্গ হয়, সেটা কে করছে তো অনেক পরের কথা, সেগুলো পুরো আলোচনার প্রসঙ্গতেই আসতে পারে না। যারা আলোচনায় প্রসঙ্গ টেনে ঘোরাতে চায়, নজর ঘোরাতে চায়, তাদের রাজনৈতিক বোধ নিয়ে যথেষ্ট বড় প্রশ্ন চিহ্ন আছে। আমি আপনার সময় আপনার মাঝখানে বলতে দাও, অনির্বাণকে বলতে দাও। ঘটনাটা আপনার মনে রয়েছে? শুভেন্দু অধিকারীকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করেছিল, আপনার ঘটনাটা মনে আছে? বলতে দাও, নিশ্চয়ই তুমি কনফ্রন্ট করবে, বলতে দাও, অনির্বাণকে বলতে দাও প্লিজ। তখন কিন্তু তৃণমূলের কেউ বলেনি ঘটনাটা। কদিন আগে কংগ্রেস করতো না? হ্যাঁ, বেশ করতাম, ভালো করেছে। আপনার মতো লুকিয়ে লুকিয়ে বাংলা পক্ষ করে ভোটের আগে তৃণমূল এখানে ব্যক্তিগত আসেনি। প্লিজ ওকে বলতে দাও, প্লিজ প্লিজ আমি বললাম, তাহলে ওনাকে আমি কেন আক্রমণ করতে হবে? ঠিক আছে, এবার এইখানে প্রসঙ্গ হচ্ছে, যদি প্রোটোকল ভঙ্গ হয়ে থাকে, সিকিউরিটি কভার ভঙ্গ হয়ে থাকে, যেই করে থাক, তাকে অ্যাপ্রিহেন্ড করার কথা। সেদিনকার ঘটনার ভিডিওতে আমরা দেখেছি যে অ্যাপ্রিহেন্ড করা তো বহু দূরের কথা, তাদেরকে অ্যাক্সেস দেওয়া হচ্ছিল। সেখানে যারা উপস্থিত পুলিশ কর্মীরা ছিলেন, নিরাপত্তা কর্মীরা ছিলেন, তারা ছিলেন, এমন নয় যে তারা ওখান থেকে সরে গেছিলেন, কিন্তু তাদের কাজটা কিন্তু তারা একবারও করেনি। তাদেরকে যারা আক্রমণ করছে, সে কাদা ছুটছে, ইট ছুটছে, চটি ছুটছে, নাকি কাগজের বল ছুটছে, অনেক পরের কথা, তাদেরকে ধরে ফেলার কথা, ওই অন স্পট ধরার কথা। কারণ তারা যখন ছুটছে, তারা কেউ অনেক দূর থেকে ছুটছিল, গিয়ে ধরা সম্ভব না, ব্যাপারটা একদম সেরকম ছিল না। তারা রীতিমতো 5-10 ফুটের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছুটেছে। অতএব এইখানে যারা সিকিউরিটি কভার দিচ্ছেন, তাদের উপর নিশ্চিতভাবে চাপ আছে, কোনো নির্দেশও থাকতে পারে যে এই যখন এসব হবে তোমরা ভাই চুপ করে দাঁড়িয়ে থাকবে, তারা তাই ছিল। আচ্ছা, দ্বিতীয় কথা, এখানে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিকতার প্রশ্ন যখন উঠছে, বারুইপুরের ঘটনার পর গোটা বাংলা জুড়ে একজন মাত্র বিরোধী দলের নেত্রী বা নেতা, যাকে কার্যত হাউস অ্যারেস্ট করা হয়েছিল, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল যখন শ্যামবাজারে একটি কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায় যান, কর্মসূচিটা কি ছিল? যে বিজেপির সাংসদ তিনি লাগাতার নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে এমন সব কথা বলছেন, যেগুলো সভ্য সমাজে আমরা রিপিট অব্দি করতে পারবো না। নেতাজি সুভাষকে নিয়ে বিজেপির সাংসদ লাগাতার বলে যাচ্ছেন, লাগাতার, একটা কোনো পদক্ষেপ আজ অব্দি বিজেপির তরফ থেকে নেই। তার প্রতিবাদে কর্মসূচি ছিল, সেটাকেও ভণ্ডুল করবার জন্য বিজেপি তার লুম্পেন ফোর্স পাঠিয়েছে। আজকের খবর, বীরভূমের বিধায়ক বিজেপির ধ্রুব সাহা নেতাজি সুভাষের নামাঙ্কিত রাস্তা থেকে তার নাম সরিয়ে দিয়ে সেখানে শ্যামাপ্রসাদের নাম রাখা বোর্ড লাগিয়ে দিচ্ছে। অর্থাৎ এই যে নেতাজি সুভাষের বিরুদ্ধে, তার যে পলিটিক্যাল লেগাসি, তার বিরুদ্ধে যে সার্বিক যুদ্ধ ঘোষণা করেছে বিজেপি, তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিবাদ যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ, সে যে পক্ষেরই হোক না কেন, সে করতে বাধ্য। একমাত্র অসুস্থ মানসিকতার কিছু মানুষ থাকবে যারা এতে নীরবে হলেও সমর্থন করে যাবে, যেটা বিজেপি করছে। আজকে এর বিরুদ্ধে যদি তারা মনে করে মমতা বন্দ্যোপাধ্যায় হন
অন্যান্য যে কোনো বিজেপি বিরোধী মানুষ যে তাদের প্রতিবাদকে আপনারা কাদা ছুঁড়ে ইট ছুঁড়ে মুক্তমুখ করে আটকে দেবেন, আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। নেতাজি সুভাষের অনুগামী সে যে দলের হোক না কেন, তারা আপনাদের চামড়া আগামী দিনে থাকবে কিনা সেটা তারা সিদ্ধান্ত আরে নেবেন। আমাদের চামড়ার কথা তোমার বাদ গায়ে দিলে লাগলো ভাই? ভাইপোর ডিজে বাজাতে তোমার গিয়ে তো তোমার গায়ে লাগলো না ভাইপোর ভাই? ডিজে বাজাতে গিয়ে তো দেখুন, জুতো এইটা মার হচ্ছে খেয়েছে। গিল্টি ওখানে গিয়ে ডিম খেয়েছে, এটা হচ্ছে আপনার guilty নেত্রী কি conscience। করছে? কাদা খাচ্ছে। নেতাজি সুভাষকে আপনি কি মনে ভাবছেন যে করো? এখনো তৃণমূল ক্ষমতায় আছে, নেতাজি এখানে সুভাষকে চামড়া কি তোলার মনে কথা করো? উঠে দিচ্ছেন। তোমাকে দিলাম, আপনারা কি আইনজীবী করবে? তোমাকে দিলাম, তোমাকে আমি দিলাম, চ্যালেঞ্জ করছি, তোমাকে দিলাম, কি করে বলো? যখন আসতে বলবেন তোমাকে পাবো। দিলাম। আপনার নীলাভ, অনির্বাণ, তোমাকে এটা একটা দিলাম, কি করে ডিবেট বলো? শো, এটা একটা ডিবেট শো। কোন আমরা সেই ডেকোরামটা মেনটেন করতে নেতাজি হবে। সুভাষকে আমরা না, নিয়ে- আমরা সেই নেতাজি ডেকোরামটা মেনটেন সুভাষকে করতে হবে, নিয়ে যারা গালি দেবে, বাংলার মাটিতে তাদের পিঠের চামড়া থাকবে না। নেতাজি সুভাষকে নিয়ে যারা গালি দেবে, তাদের পিঠের চামড়া বাংলার মাটিতে থাকবে না। এটা তোমার গায়ে কেন লাগলো? এটা তোমার গায়ে লাগলো কেন? তোমার গায়ে লাগলো কেন? তোমার গায়ে লাগলো কেন? আচ্ছা, আমি বেশ, বলছি বেশ। তো, নেতাজি নীলাভ, সুভাষের নীলাভ, নামে গালি দিলে পিঠের চামড়া থাকবে না। নীলাভ, অনির্বাণ, আবার আমি একটু বললাম, নলিনীর কাছে যাবো। নেতাজি সুভাষের নামে গালি দিলে অনির্বাণ, পিঠের চামড়া অনির্বাণ, থাকবে না। অনির্বাণ, অনির্বাণ, নেতাজি সুভাষের নামে Please, গালি দিলে নীলাভ, পিঠের please। চামড়া থাকবে না। Please, আবার আমি দুজনকে একটু বিরত করি, প্লিজ, সুভাষের প্লিজ। নামে গালি দিলে পিঠের চামড়া থাকবে না। বেশ, আবার বেশ। বলবো। নন্দিনী, আপনার কাছে আসি। আপনি দুজনের ভার্সন শুনলেন এবং আমরা শ্যামবাজারের ক্লিপিংসও দেখাবো কিছুক্ষণের মধ্যেই। গতকাল মুখ্যমন্ত্রী সেখানে গেছিলেন। আমার প্রশ্ন হচ্ছে, এই যে গাড়িতে প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন যাচ্ছেন, সত্যি কথা, তিনি যখন যাচ্ছেন তা তো নিশ্চয়ই যাওয়ার অধিকার আছে, কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন তিনি আগে থেকে বলেননি, বললে নিশ্চয়ই সে প্রোটোকল ফলো করা হতো। আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমি একটা কথা বলি, আমি তো রাজনৈতিক কাজ করি না, তবে এখানে কিন্তু আমি অতটা ভালো এটা জানিও না। তবে অনির্বাণ বাবু যেটা বললেন, এটা যদি হয় যে যিনি জেড প্লাস সুরক্ষা পান, তাহলে তার তো নিশ্চয়ই কিছু প্রোটোকল থাকবে, তাই না? তাহলে তিনি যদি সেটাই পান, তাহলে তো আগে জানাবার কোনো প্রশ্ন ওঠে না। তার তো সবসময় সেই সুরক্ষাগুলো থাকবেই। তাহলে আমি ঠিক জানি না, মানে সেটাও কি তাহলে আগে জানিয়ে যেতে হয়? তা যদি না হয়, তাহলে তো তিনি সেই প্রোটোকলগুলো সবসময় পাবেন। আর এখানে যেটা নীলাভ বললো না, নীলাভই তো না, হ্যাঁ। যে ওই যে বললো না যে মহিলা গায়ে এটা বা প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমি কিন্তু এখানে মহিলা পুরুষে ডিসক্রিমিনেট করব না। যে মুখ্যমন্ত্রীর যেটা একটা পদ, সেটা তিনি যেই হন, এখানে যদি পুরুষ মুখ্যমন্ত্রীও হতেন, আমার মনে হয় এই আচরণগুলো যারাই করেছেন সেটা কিন্তু সমর্থনযোগ্য নয়। মানে হতেই পারে তো সব, মানে এরকম জিনিস তো হয়েছে, এটা এই মানে পূর্বতন বামপন্থা যারা ছিলেন, তারা যখন 34 বছর বাদে তৃণমূল এলেন, তখনও তাদের অনেক কিছু দুর্নীতি ছিল, অনেক কথাবার্তা প্রকাশ পেয়েছে। সেক্ষেত্রে হলেও সাপোর্ট আমরা করিনি, মানে কেউ করেন না আমার মনে হয়। তো নীলাভও সেখানে বলেছে যে ওরা এটা সাপোর্ট করে না। আমারও ওই কথাটাই আপত্তি, যে মহিলা নয়, মহিলা পুরুষ যেই থাকুন, আমার মনে হয় সেটা কেউ সাপোর্ট করে না। আর আমি এটা ঠিক জানি না, যদি এরকম জেড প্লাস নিরাপত্তার ক্ষেত্রে এটা হয় যে তার জন্য কোনো আগে থেকে মানে জানাবার দরকার পড়ে না, তাহলে তো উনি যখন যেখানে যাচ্ছেন সেই খবর তো হয়েই যাবে। তার জন্য তো সেই যথাযথ ব্যবস্থা সব জায়গায় আমার মনে হয় থাকা উচিত, আমার এটা মনে হয়। বেশ, আমরা পরের টপিকে যাব। নীলাভ, তোমার যদি কিছু বলার থাকে। দেখুন, প্রথমত সংক্ষেপে। না, একদম একটা কথা পরিষ্কার, এই যে চামড়া তোলাতলির যে রাজনীতি 15 বছর হতে, এই ভয়ের রাজনীতি, এই ভয়কে তো বাংলার মানুষ জয় করেছে, ভয় আউট, ভরসাহীন হয়েছে। আজকে আমরা 207 আর তৃণমূল পার্টিটা উঠে গেছে। কারণ কি? এই ধরনের নেতাদের হুমকি ধমকি চমকানোর জন্য। তারপরেও তৃণমূলের লোকেরা হয়তো ভাবছে চৌঠামে অনেকদিন হয়ে গেছে, কিন্তু এখনো ক্ষমতা থেকে চলে গেছে, ক্ষমতা হ্যাংওভার চলে গেছে, জমিদারিত্ব নেই, কিন্তু এখনো তারা শয্যায় শুয়ে ভাবছে হয়তো জমিদারি রয়েছে। জমিদারি নেই। বাংলার মানুষ শান্ত, আমরা শান্ত বলে আপনারা রয়েছেন। আপনারা স্টুডিওয়ে বসে এখনো গলা ফাটিয়ে কথা বলতে পারছেন, আগামী দিনেও বলবেন, আপনাদের বাক স্বাধীনতা। কিন্তু বাক স্বাধীনতা করতে গিয়ে এমন কিছু বলবেন না যাতে বাংলার মানুষ খেপে যায়। তাহলে কিন্তু অনেকের আছে মাথা কামিয়ে নেড়া করে দেওয়া হতে পারে আগামী দিনে সাধারণ মানুষের। আরেকবার রিপিট করছি, দলবদলু গিরগিটিদেরকে নিয়ে আমাদের কিচ্ছু চিন্তা নেই, কিন্তু আবার রিপিট করছি, নেতাজি সুভাষের নামে যারা মমতা ব্যানার্জি কোন পার্টি করতো? নেতাজি মমতা সুভাষের ব্যানার্জি নামে কোন পার্টি কথাটা করতো শুনে প্রথম জীবনে? কথাটা মন দিয়ে কংগ্রেস শুনে করতো, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? মন দিয়ে শুনে সেখান থেকে তৃণমূল হয়েছে, নিজে তৃণমূল বানিয়েছে, থেকে গিয়ে ওটা বিজেপির সঙ্গে মাথায় জোট ঢুকবে, করেছে। ওটা তোমার মাথায় মমতা ঢুকবে ব্যানার্জি না, তৃণমূলের ফাউন্ডার না, আপনি জানেন না। আরে আপনি জানেন না, আপনি কোন তৃণমূলের এখানে প্রতিনিধিত্ব করছেন? আমার অ্যাঙ্কারকে জিজ্ঞাসা করো, অ্যাঙ্কারকে জিজ্ঞাসা করো, অ্যাঙ্কারকে জিজ্ঞাসা করো, তুমি কোন দল? তুমি কোন দল? আচ্ছা, নীলাভ, বিজেপির মুখপাত্র? আমি কি পদ আছে? মুখপাত্র বানায়নি, বানালো না, এখানে please একটু আমাদের follow করতে হবে। কংগ্রেসের মন্ত্রী এখানে আবারও রিপিট করছি, ডাকছে
কি অবস্থা, আচ্ছা ভালো করেছে। কার সাথে ঘর মারেনি? ঠিক আছে, বেশ এবার বেশ, না না বেশ, এক লাইন বেশ, এক লাইন বেশ, আরেকবার রিপিট করতে দাও। নেতাজি সুভাষের নামে গালি দিলে আবার বলছি এই বাংলার মাটিতে পিঠের চামড়া বেশ থাকবে আমরা না। আমরা 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 পরবর্তী টপিকে যেটা যাব, দেখুন 9 তারিখ অর্থাৎ 9th অগস্ট কিন্তু আমাদের প্রত্যেকের কাছে কিন্তু খুব একটা দুঃখের দিন, এটা আক্ষেপের দিন, এটা আফসোসের দিন। কেন বলুন তো? কারণ 2023 সালের 9 তারিখেই অর্থাৎ 9th অগস্ট আর 2024 সালের 9th অগস্ট আরজি কর নিয়ে কিন্তু আপনারা প্রত্যেকে জানেন আমরা বহু অনুষ্ঠান করেছি, গতকালকেও কিন্তু আমরা টপিক রেখেছি এবং আবার নতুন করে কিন্তু আরজি কর তদন্ত শুরু হয়েছে, নতুন করে এফআইআর হয়েছে, মুখ্যমন্ত্রী কি বলেছেন সে নিয়েও কিন্তু আমরা ডিসকাস করেছি। কিন্তু তার সঙ্গে স্বপ্নদীপ কুণ্ডুকে আপনার নিশ্চয়ই মনে আছে, সেই যাদবপুরে কিন্তু যার মৃত্যু নিয়ে কিন্তু তোলপাড় হয়েছিল। দেখুন সেই ক্লিপটা আমরা দেখাচ্ছি, আজ থেকে প্রায় 3 বছর আগে, এটা 2026, আমি 2023-এর কথা বলছি। সেই স্বপ্নদীপের বিচার কিন্তু, মৃত্যুর বিচার কিন্তু আজও হয়নি। তার বাবা ভিডিও বাইট দিয়েছেন এবং তার বাবা এক্স্যাক্টলি কি বলেছেন, নতুন সরকার নতুন মুখ্যমন্ত্রীর থেকে তিনি কি চাইছেন আমরা আপনাদের সামনে চালাবো, তারপর আমরা আলোচনা ঢুকবো। কি বলেছেন স্বপ্নদীপের বাবা? স্বপ্নদীপের বাবার নাম রমাপ্রসাদ কুণ্ডু, কি বলেছেন শুনুন। দোষী ব্যক্তিরা যারা এই ভয়ঙ্কর র্যাগিং এর সঙ্গে এই পৈশাচিক মৃত্যুর সঙ্গে জড়িত, তারা প্রত্যেকে যাতে কঠিন থেকে কঠিনতম শাস্তি পায়, আমি মুখ্যমন্ত্রীর কাছে সেই আবেদন রাখছি। এবং যাদবপুরের ইউনিভার্সিটির যেসব কর্মকর্তার গাফিলতিতে আজকে এই র্যাগিং পরম্পরা দীর্ঘ 50-60 বছরের উপরে চলছে এবং যারা এই র্যাগিং পরম্পরা চালু রাখার জন্য দায়ী ছিল, দোষী, তারাও যেন প্রত্যেকে শাস্তি পায়, আমি এই আবেদন জানাই মুখ্যমন্ত্রীর কাছে। পরিষ্কার বাবা কিন্তু শুনলেন, তার বাবা কিন্তু রমাপ্রসাদ কুণ্ডু পরিষ্কার বলছেন এবং আজও কিন্তু আমরা এই অনুষ্ঠানে এই টপিক রেখেছি কারণ আমরা জানাতে চাই আপনাদের, আমরা জানতে চাই যে এই ঘটনার সঙ্গে কিন্তু কারা জড়িত। নতুন সরকার আসার পর নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে কিন্তু তার বাবা এই ভিডিও বাইট দিয়েছেন। দিলাম, তারপর আমি ইয়ের কাছে নন্দিনীর কাছে আসবো। বলো। দেখুন, স্বপ্নদীপের বাবা উনি যে বক্তব্যটা রাখলেন শুনলাম, ওখানে একটা কথা আমি 100% একমত ওনার সাথে। বিগত 50 বছরে যাদবপুরে যে কালচার চলেছে, 34 বছর বাম আমল আর পরে 15 বছর তৃণমূল আমল, তার মধ্যে স্বপ্নদীপের ঘটনা ঘটানোর পরে 2.5 বছরের ওপরে, মানে প্রায় 3 বছর, এই 3-4 মাস বাদ দিলে যে সরকারটা ছিল সেটা তৃণমূলের সরকার ছিল। মমতা ব্যানার্জি শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী ছিলেন তৎকালীন সময়ে, তিনি কিন্তু কোনো বিচার দেননি। কিন্তু আমরা জানি বর্তমান সময়ে বিগত 50 বছর বাম আমল এবং তৃণমূল আমলে যারা ডিপ্রাইভড হয়েছেন, যারা অবিচারের শিকার হয়েছেন, তারা যে বিচার পাচ্ছেন, মাননীয় শুভেন্দু অধিকারী তাদের বিচার দিচ্ছেন, আজকের রাজ্যের মুখ্যমন্ত্রী। তো আমার মনে হয় ওনারা যদি মাননীয় শুভেন্দু অধিকারী দৃষ্টি আকর্ষণ হয় বিষয়টায় বা তিনি জানতে পারেন, বা সেক্ষেত্রে দাঁড়িয়ে স্বপ্নদীপ বিচার পাবে। পাশাপাশি যাদবপুরের মধ্যে দাঁড়িয়ে দিনের পর দিন বাম, অতি বাম, কামপন্থী, বামপন্থী, তৃণপন্থী, তোলাবাজপন্থী এরা মিলে দিনের পর দিন যাদবপুরে যে অ্যান্টি ন্যাশনাল গ্যাং চালিয়েছে, আগামী দিনে তাদেরও ব্যবস্থা হবে। বিজেপি যদি 370 ধারা তুলে কাশ্মীরকে ঠান্ডা করতে পারে, যাদবপুরও ঠান্ডা হবে। ভারতবর্ষে যে দাঁড়াবে তাকে ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম বলতে হবে। আর যারা বলবে ভারত থেকে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ, তাদের হাড়গোড় আগামী দিনে টুকরো হবে। যারা বলবে আজাদির কথা, তাদেরকে কিভাবে আজাদি দিতে হয় সেটা কিন্তু ভারতবর্ষের সেনাবাহিনী এবং এই রাজ্যের পুলিশ জানে, সেটা যেন মাথায় রাখ। এই রাজ্যে কিন্তু মমতার সরকার নেই যে জামাত, জেহাদি, সিমিরা সরকারকে আজকে এই জন্যই তো তার বাবা নতুন করে আমি তো বলছি, আমি ভিডিও করেছে। টেলিভিশন স্টুডিওর মাধ্যমে ওনার বাবা যদি দেখে থাকেন শোটা, ওনার কাছে করজোরে আমি অনুরোধ করছি, আপনি মুখ্যমন্ত্রীর কাছে আসুন, মুখ্যমন্ত্রী আপনাকে ন্যায় বিচার দেবে, এই আশা আমি রাখি। আপনি একজন সন্তানহারা পিতা, আপনার সঙ্গে সহমর্মিতা আমরা রাখছি। আপনাকে ন্যায় বিচার পেতে মমতা দেয়নি, আমরা আমাদের বর্তমান রাষ্ট্রবাদী বিজেপি সরকার আপনাকে ন্যায় বিচার দেবে এবং সমস্ত যারা অবিচারের শিকার হচ্ছে তাদের ন্যায় বিচার দিচ্ছে। কামদুনিতে ন্যায় বিচার হচ্ছে এবং স্বপ্নদীপের ক্ষেত্রেও হবে, আরজি করের ক্ষেত্রেও হবে। যে লোহাচোর নান্টু ঘোষ সেদিন অভয়ের দেহ লোপাট করেছিল, দেহ পুড়িয়েছিল, সেই নান্টু ঘোষদের সাথেও হবে, আর এদের মদতদাতা মমতা ব্যানার্জিরও হবে। আর তাদের হয়ে যে সমস্ত সিমি জামাতের দালালরা গলা ফাটাবে তাদেরও ব্যবস্থা। বেশ বেশ বেশ। নন্দিনী, আমার 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 একদম সিম্পল প্রশ্ন, স্বপ্নদ্বীপের বিচার, নতুন সরকার, নতুন মুখ্যমন্ত্রী, বলুন। একটা কথা বলি আপনাকে, 9th আগস্ট কেউ মনে কি রেখেছেন 2023? ন্যায় বিচার টিচার তো পরে হবে।
এই যে 9th আগস্ট, যে আমার কোনো আপত্তি নেই অভয়া বা তিলোত্তমাকে নিয়ে এত পোস্টার, এত কথা, ফাইল খোলা, তাকে নিয়ে নানান কর্মসূচি, 2 মিনিট নীরবতা পালন, খুব ভালো, নিশ্চয়ই দরকার, নিশ্চয়ই হবে। তার মা বিধায়িকা হয়েছেন, এত নিশ্চয়ই হতে পারে। আমি শুধু একটা কথা জানতে চাই, 2023-এর 9th আগস্টেও যে এরম একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে গিয়েছিল, যে ছেলেটিরও একটি বাবা মা রয়েছেন, তারাও সন্তানহারা হয়েছেন। তা এই 9th আগস্টে একটা পোস্ট, আমার ধারণা আমি একটি পোস্ট করেছিলাম, আরেকটি মেয়ে আরেকটি পোস্ট করেছিল। এর বাইরে সারা সোশ্যাল মিডিয়াতে কোথাও পোস্ট একটা ছিল? আমরা তো তারপর ন্যায় বিচারের কথা ভাববো। মনিকে রেখেছেন ওর কথা, যে ছেলেটি চলে গেছে। আর এই যে বিভিন্ন ফাইল খোলার কথা হচ্ছে, তার বেশিরভাগটাই কিন্তু যে নারী নির্যাতনের যে ঘটনাগুলো ঘটেছে, একমাত্র যদি বরুণ বিশ্বাস বলেন, তাও তাকে কেন মনে রাখা হয়েছে? তিনি নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, তাই জন্যে। আমার কথাগুলো লোকের ভালো লাগে না, আমি তেতো কথা বলি তো। তো সত্যিই বলুন তো, পশ্চিমবাংলার মানুষ আপনারা কে মনে রেখেছেন যে একটা 18 বছরের ছেলে প্রায় গ্রাম থেকে পড়তে এসেছিল, দু চোখে অনেক স্বপ্ন এই নিয়ে, ছবি যেও বাবা গ্রামের, মায়ের সন্তান, একদম একদম কে সেই ছবি। মনে রেখেছেন আপনারা তাকে, যে 9th আগস্টটা তার জন্যও, তার বাড়ির জন্যও কি ভয়ঙ্কর? কে আপনারা তার জন্য সেদিন একটা বাক্য ব্যয় করেছেন, একটা ছবি দিয়ে জানিয়েছেন যে 9th আগস্টটা পশ্চিমবাংলার জন্য যতটা দুর্ভাগ্যজনক 2024-এও ততটা দুর্ভাগ্যজনকই ছিল 2023-এ। আপনাদের মনে করিয়ে দিতে চাই যে এই 12-13টি ছেলে এই কাজটা করেছিলেন, তাদের জন্য কিন্তু পক্সো ধারায় মামলা হয়েছিল, এবং সেই ছেলেটির উপরেও কিন্তু যৌন নির্যাতন হয়েছিল। আপনারা অনেকে মুখ টিপে হয়তো হাসেন যে বাবা, একটা ছেলের উপরেও এসব হয়। আপনারা সত্যিই কেউ মনে রাখেননি কিন্তু, কারণ আমরা এই কাজটা করি বলে আমরা এখনো যোগাযোগ রেখে চলি। কাজে তার ক্ষেত্রে খুব ন্যায় বিচার হবে, সত্যিই বলছি, এই আশা খুব একটা রাখি না। কারণ ও তো মেয়ে নয়, মেয়ে হলে নিশ্চয়ই হতো, এবং বলা হতো তখন পরপর 2টি বছরে একই ধরনের ঘটনা ঘটলো। আমার উপর সবাই রাগ না, করতে মুখ্যমন্ত্রী নিশ্চয়ই আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে তার বাবার কাছেও পৌঁছে দেবো আমাদের পারে। যদি আজকের সত্যি এই ন্যায় বিচার episode। হয়, আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকবো সমস্ত পুরুষ অধিকার কর্মী। একদম। কিন্তু খারাপ লাগে যে 9th আগস্টে অভয়ার নিয়ে যে এত কথা, এত কিছু, নিশ্চয়ই প্রয়োজন, নিশ্চয়ই দরকারি, নিশ্চয়ই নিরাপত্তা পালন, কিন্তু এই ছেলেটির জন্য যদি 2 মিনিটও বরাদ্দ হতো, কি 1 মিনিট, একটা ছবি, একটা কথা, তাহলে আমাদের ভালো লাগতো। বেশ, অনির্বাণ। না, এখানে 100 বার এখানে যে কোনো ছেলে হোক বা মেয়ে হোক, এই ধরনের ঘটনার ক্ষেত্রে ন্যায় বিচারের আশা আমরা প্রত্যেকেই করে থাকি। স্বপ্নদীপ একটি বাচ্চা ছেলে, পড়ুয়া, সে তার হোস্টেলে যেভাবে মৃত্যুর মুখোমুখি হয়েছে, সেটা সামগ্রিকভাবে আমাদের প্রত্যেকের লজ্জা। এবং সেই সময় কিন্তু যারা যারা অভিযুক্ত ছিল তাদেরকে, যদিও পুরনো কাসুন্দি হয়ে যাবে, তবুও বলতে বাধ্য হচ্ছি, সেখানে যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসরদের বা মানে অ্যাডমিনিস্ট্রেশনের একটি অংশ তাদেরকে বাঁচানোর চেষ্টা করেছিল বলে অভিযোগও উঠেছিল। আমি সত্যি মিথ্যা বলতে পারবো না, একদম। সেখানে কিছু পলিটিক্যাল অ্যাঙ্গেলও এসে গেছিল। বাট ইনস্পাইট অফ দ্যাট, সেখানে যেটা মূল মাথা এবং তার সহযোগী ছিল বলে যারা অভিযোগ, তারা গ্রেপ্তারও হয়েছিল। যদিও তারাও স্টুডেন্ট, কিন্তু তারা নিজেরা ছাত্র হয়ে কি করে, একজন প্রথম বর্ষের পড়ুয়া ছিল সম্ভবত স্বপ্নদীপ, তার সঙ্গে কিভাবে এই অত্যাচার করতে পারলো। একদিকে যেমন ধরুন আইনের বিচারের প্রশ্নটা রয়েছে 100 বার, অন্যদিকে আমাদের এটাও ভাবতে হবে যে যাদবপুরের মতো একটা এলিট ইউনিভার্সিটি, এলিট ইনস্টিটিউশন বলে খ্যাত, সেখানে যারা ছাত্র হয়তো পাশ করে বেরিয়ে গেছেন, যাদেরকে আমরা স্বাভাবিকভাবে সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ মেম্বার হিসেবে আমরা দেখতে চাই আগামী দিনে, তাদের মানসিকতা কোন জায়গায় গেছে, অন্তত একটা ছোট অংশ, আমি বলবো না সেটা সবার, যে তারা একটা প্রথম বর্ষের পড়ুয়াকে কোথায় তারা গাইড করবে, কোথায় তারা তাকে আগলে রাখবে, তার বদলে তার উপর অত্যাচার করছে। কি ধরনের অত্যাচার সেটা নিয়ে আমি আর এখন বিস্তারিত বলতে চাইছি না, কিন্তু এটা অত্যন্ত লজ্জার একটি এপিসোড। তার বাবার তরফ থেকে কোনো রকম ক্ষোভ থাকলে সেটা তিনি মুখ্যমন্ত্রীকে 100 বার জানাবেন, এ নিয়ে কোনো দ্বিধা নেই। আমি এখানে অন্তত কোনো রকম রাজনৈতিক চাপানুতরের বিতর্কের মধ্যে ঢুকতে চাই না। মুখ্যমন্ত্রী যদি কোনোভাবে এই বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করবার কোনো ব্যবস্থা করেন, আমরা তাকে ধন্যবাদ জানাবো, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। বেশ, আর আমরা এখানে না আপনার, বলুন, আমি আরেকটা বলুন, কথা বলতে চাইবো, বলুন। এটা না বললে অন্যায় হবে। সেই তৎকালীন শিশু কমিশনে চেয়ারপারসন ছিলেন, বা ওনাদের কিন্তু একটা অসম্ভব ভূমিকা ছিল। ওনারা যদি খুব তৎপর না হতেন, কিন্তু এতজন যে অ্যারেস্ট হয়েছেন না, পক্সো মামলা যারা এখনো ভেতরে আছেন, সেদিন কিন্তু এটা সম্ভব হতো না। এটা কিন্তু কিন্তু কৃতজ্ঞতা অ্যারেস্টের জানাতেই পর হবে। নন্দিনী, যেটা ইন্টারেস্টিং, তার বাবা কিন্তু এখনো বলছেন যে আমার ছেলে বিচার পায়নি। না না, অ্যারেস্ট হলে তার বিচার হয় না, একদম, অ্যারেস্ট হয়েছেন, একদম। মামলা চলছে, কিন্তু এটা ধন্যবাদ জানাতেই হবে, তখনকার তৎকালীন শিশু কমিশনে যারা ছিলেন তারা কিন্তু অসম্ভব ভালো কাজ করেছিলেন, এ ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই। নীলাভ। দেখুন, এই যে কলেজ এবং ইউনিভার্সিটিগুলোতে
এই কালচারটা কারা তৈরি করেছে? এই কালচারটা তৃণমূলের তৈরি করা। তৃণমূল যখন চলে গেল চৌঠামের পরে, আপনাদের এই সংবাদ মাধ্যম সেখানে কলেজে ঢুকে দেখাচ্ছে। কলেজটা কি? কলেজটা পড়াশোনা করার জায়গা। আমরা তো কলেজে পড়েছি। কলেজটা খেলাধুলার জায়গা, সেখানে একটা বন্ধুত্ব করার জায়গা, পিকনিক করার জায়গা, ফেস্ট করার জায়গা। এই বাদ দিয়ে অবশ্যই কলেজটা রাজনীতি করারও জায়গা, কিন্তু ছাত্র রাজনীতির একটা শালীনতা থাকে। তৃণমূল আমলে কোন ছাত্র রাজনীতি, কোন টিএমসিপি যেখানে কলেজ খুললেই খাট পাওয়া যাচ্ছে, খাটের পাশে আলমারিতে আরো নিষিদ্ধ জিনিস পাওয়া যাচ্ছে? এ কোন ছাত্র নেতা যাদের হাতে কন্ডম, যাদের ইউনিয়ন রুমের ভিতরে খাট পাতা? এই যে ছাত্র রাজনীতি, যেখানে শোষণের একটা রাজনীতি, জুনিয়র হলে সিনিয়র তাকে র্যাগিং করছে, তাকে রেপ করছে, তাকে বাধ্য করছে, ফোর্স করছে, আরো বিভিন্ন নোংরা জিনিস হচ্ছে, সবকিছু এখন সভ্য সমাজে বলারও যোগ্য না। এই কালচারটা তো টিএমসিপি নিয়ে এসছে, আর মাথায় এসেছিল মমতা ব্যানার্জি, ওই জন্য 2.5 বছর বিচার হয়নি। কিন্তু আমাদের সরকারের বিচার দেবে, কারণ আমরা বলেছি ভয় আউট ভরসা ইন। 15 বছরের ভয়ের যে কালচার চলেছে, সেই ভয়ের কালচার মুক্ত হবে। যতই যে টিভি চ্যানেলে বসে এখনো ভয় দেখা, বেশ, মাটিতে বেশ। নেমে ভয় দেখাতে গেলে জানে ডিম নিলাম, খাবে, কাদা নিলাম, খাবে, নিলাম। মানুষের অনির্বাণের কোন কালচার? বিক্ষোভের শিকার হবে। 15 বছরের কোন তারপরেও কালচার? তারা করছে বলতে না। দাও, আমরা বিচার অনির্বাণকে দেব। বলতে দাও। আমি 15 বছরে যদি টিএমসিপির হাত ধরে এই কালচার এসে থাকে, আমি সে থেকে নিয়ে বিতর্কে যাচ্ছি না, কিন্তু তার মধ্যে টিএমসিপির প্রধান বলতে যার মুখটা সবার মনের মধ্যে ভেসে ওঠে তার নাম শঙ্কুদেব পণ্ডা। এই ধরনের কালচারের জন্য যদি টিএমসিপি দায়ী হয়, তার সর্বোচ্চ দায় শঙ্কুদেব পণ্ডার। এবং সেই শঙ্কুদেব পণ্ডা এই মুহূর্তে বিজেপির ঠিক কোন স্তরে বিচরণ করেন, আচ্ছা, কোন তৃণমূল পদাধিকারী, কংগ্রেসকে- শেষ করতে দাও। না না, বলে দিক, তোমার বলে তোমার দিক, দলেই যাচ্ছে, বলে দিক। কদিন পর একই তোমার না। পা ধরতে হবে ওর, বেশি একই বলো না। না। ওকে আরে বলতে দাও, একই না, বলতে দাও, হ্যাঁ, তারপর তুমি উত্তর দাও। আপনি কার কদিন পা পরে, আরে ধরছেন না হ্যাঁ, বাবু? কদিন পর তৃণাঙ্কুরে পা পা ধরে ধরতে হবে আপনাদের তোমাকে, চলতে চিন্তা হয়। করো না, কদিন পরই ধরতে দেখুন হবে, না চাপ নিও কি না। হবে। এই শঙ্কুদেব আপনাদের কি পণ্ডা বেতন? আমরা আপনাদের দলে থাকবে না, আপনারা শিওর হয়ে গেছেন, তাই তো? জোগাড়ি করো না তো। মানে শিওর হয়ে গেছেন তো, এবার দীর্ঘ আপনাদের বাড়িতে সময়- থাকবে না। আরে অনেক আগেই আপনারাও শিওর বুঝে হয়ে গেছেন গেছিল। পার্টি উঠে বেশ, গেছে। নীলাভ, দারুণ, নীলাভ, দারুণ, অনির্বাণ, আমরা এরকম বিরতি নেবো, confidence ব্রেক নেবো, ভালো। ব্রেক আচ্ছা, নেবো। এক লাইনে শেষ করে নিই। আচ্ছা, বলতে দাও, আমরা ব্রেক নেবো, প্লিজ। হ্যাঁ, জোগাড়ি কম করো। আর এবার জোকার এখানে তো আপনার, Please, please, আপনার please, please, প্রাক্তন নীলাভ, মুখ্যমন্ত্রী নীলাভ, জোকার, please, বাংলাদেশের হ্যাঁ, please, নিজের নীলাভ, সময় বলো নীলাভ, না, নীলাভ। নিজের সময় বলো না, আপনিও বলো, করো। বলো। এবার সেই শঙ্কুদেব পাণ্ডা এখন বিজেপি আছে, এবং দেখুন অধিকাংশ ক্ষেত্রে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির যা যা অভিযোগ হয়, আপনি দেখবেন তার 90% যাদের বিরুদ্ধে তারা সেই সময় করতো, অর্থাৎ সেই ব্যক্তিরা যখন তৃণমূলে ছিল, তারা মোটামুটি সবাই এখন বিজেপিতে। খুব কনসার্নিং যে আবারও কিন্তু জঙ্গি ধরা পড়লো আমাদের কলকাতায়, আমাদের বাংলায়। তাহলে জঙ্গির মিছিল চলছে, কেন মিছিল চলছে? হামিম মন্ডল আপনাদের মনে আছে, তারপর আদিত্য সিং আপনাদের মনে আছে, আজকে যাকে ধরা হয়েছে, যার ছবি আপনারা দেখছেন, তার নাম রানা রাউফ, যার ছবি দেখছেন, কাঠমিস্ত্রি। কোথায় থাকতো জানেন? তপসিয়াতে ভুয়ো পরিচয় দিয়ে থাকতো, এবং তার কাছ থেকে অনেক ভুয়ো ভোটার এবং আধার কার্ড পাওয়া গেছে এসটিএফ সূত্রে যা জানা যাচ্ছে। এবং বনগাঁ সীমান্ত থেকে কিন্তু এই পাক সিটিজেন, অর্থাৎ পাক নাগরিককে কিন্তু গ্রেপ্তার করেছে, যার নাম রানা রাউফ, যার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। এ খুব কনসার্নিং। এটার রাজনৈতিক ব্যাখ্যা, এবং এত জঙ্গি নতুন সরকার আসার পরই কিন্তু দেখুন এক এক করে কিন্তু জঙ্গি, এবং খুব কনসার্নিং। আর কয়েকদিন বাদেই কিন্তু স্বাধীনতা দিবস, তার আগে এই অ্যারেস্ট অত্যন্ত কিন্তু তাৎপর্যপূর্ণ। কিভাবে দেখছো? যাবো। দেখুন, বিগত 15 বছর ধরে পশ্চিমবঙ্গের যে জঙ্গি এবং রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঘটেছে, যে অনুপ্রবেশের ফলে দিনের পর দিন জনবিন্যাস পরিবর্তন করার যে জেহাদ চলেছে, কারণ এই ল্যান্ড জেহাদ, জনবিন্যাস পরিবর্তনেরও জেহাদ হয়েছে, শুধু লাভ জেহাদ নয়, তার ফলে এই জঙ্গি, এবং দেখুন জায়গায় জায়গায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে, কেউ নাম ভারিয়ে, কেউ তৃণমূল নেতাদের অনুগ্রহে জাল কাঠ বানিয়ে রয়েছে। কারণ এগুলো হয়েছে দিনের পর দিন, টাকা দিলে ওই পার থেকে যে এসছে জঙ্গি, সেখানে এসে নাম পরিবর্তন করে হিন্দু নাম নিয়ে ঘুরে বেরিয়েছে, বা অন্য নাম করেছে, তাদের এখানে লালন পালন করেছে তৃণমূলরা। বদলে কি হয়েছে? সিমির প্রতিষ্ঠাতা সদস্য ইমরানকে তৃণমূল রাজ্যসভার সাংসদ করেছে, এবং বাংলাদেশে জামাত এবং যত নিষিদ্ধ সংগঠন রয়েছে, যত উগ্রপন্থী, যত জঙ্গি সংগঠন রয়েছে, তাদের তো আতুর ঘর হয়ে গেছিল এই বাংলা। ওই বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে ঢুকছিল হচ্ছে সোজা পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গের মাধ্যমে এখানে জঙ্গিদেরকে শেল্টার হোম করে এখান থেকে সারা দেশে ছড়িয়ে নাশকতার কাজ চালানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু আজকে বাংলায় রাষ্ট্রবাদী সরকার হয়েছে, দীর্ঘ 50 বছরের যে বঞ্চনার জন্য বর্ডারে আজও কাঁটাতারের বেড়া বসেনি। সেই বর্ডারে আজ কাঁটাতার না বসার জন্য এই জঙ্গিরা ঢুকতো। আজকে সেখানে যখন কাঁটাতার বসছে, তখন দেখুন একের পর এক জঙ্গি আজকে ধরা পড়ছে, কারণ জঙ্গিদের যে উদ্দেশ্য ছিল, যে জেহাদের উদ্দেশ্য নিয়ে তারা ঢুকছিল, সেই উদ্দেশ্য আজকে তাদের বিফলে গেছে। এবং এই জঙ্গি সংগঠনগুলোকে তো দিনের পর দিন এমনি এমনি শেল্টার দেওয়া হয়নি,
এই ডিপ স্টেটের মদতপুষ্ট এই জঙ্গি সংগঠনদের টাকা আপনি খোঁজ নিয়ে দেখুন 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের কাছে এসছে কিনা, তৃণমূলের যে নির্বাচনী তহবিল তাতে জঙ্গি না, সংগঠনের এটা টাকা মনে হয় আছে কিনা? অনির্বাণ এর না, উত্তর দিতে পারবে। এই বিষয়ে খোঁজ বেশ, নেওয়ার দরকার। আমি যাবো আমি- অনির্বাণের আমি কাছে এই যাবো। বিষয়ে সন্দেহ প্রকাশ করছি, তদন্ত হওয়া উচিত। বেশ, এটা বেশ, তদন্ত বেশ, করে বেশ, হয়তো বেশ, পাওয়া বেশ। যেতে পারে। অনির্বাণ, এমনি তোমাদের এমনি কাছে কেউ কিছু জঙ্গি করে না, সংগঠনের তৃণমূলের টাকা লোকেরা তো এমনি ভোটের আগে একটা এসছে কিনা লেটারও এটা লিখে প্রশ্ন দেয় করছে। না। বেশ, উত্তর দিতে দাও, বলো। গোটা সরকারটা 12 বছর ধরে চালিয়ে ইলেকশন কমিশন চালিয়ে নীলাভ এখানে এসে সন্দেহ প্রকাশ করছে। এটা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির নতুন ছাত্রদের প্রশ্নের আবার আমাকে উত্তরও দিতে হবে, অত সময় আপনি নষ্ট কোন করার মতো ইউনিভার্সিটির সময় ছাত্র আমাদের বলবেন? নেই। ক্যালকাটা ইউনিভার্সিটি। আচ্ছা, দ্বিতীয় কথা হলো এইখানে ধরা পড়েছে, খুব ভালো কথা, ধরা পড়াই উচিত। এর আগে আমরা 12 বছর ধরে নরেন্দ্র মোদীর অত্যন্ত শক্তিশালী সরকারের আমলে সামান্য কিছু ঘটনা, পুলওয়ামার মতো ঘটনা, বিশেষ কিছু তো ঘটনা নয়, এরাই বলে এই দেখুন পহেলগামের মতো বলতে ঘটনা, দাও, বিশেষ বলতে কিছু দাও, ঘটনা বলতে দাও, নয়। বলতে দেশের সিকিউরিটি নাই বলতে হবে না। না, বলতে দিতে দেশের হবে তো। সিকিউরিটি পুলওয়ামার বিষয় উনি এখানে তুলছেন। তো এগুলো দেশের বলতে- সিকিউরিটি। অবশ্যই দেশটা তোমার দেশের সম্পত্তি। ওর যা ভার্সন ছিল, দেশটা তো পাকিস্তানে কেউ বাংলা ভাষা নিলাম, বোঝে না। নিলাম, নিলাম, নিলাম। Please, ওকে বলতে দাও, দেশের বিরুদ্ধে কোনো কথা না বলতে দেবো হ্যাঁ, না। কি এই করবে দেশ তুমি? বিরোধী বলো, জামাত, কি করবে? বাংলা পক্ষদের কি করবে? কোনো কথা না হাতে বলতে বাটি দেবো। নিয়ে দাঁড়াও বাবু ঘাটে, তোমার তার তুমি চেয়ে দাঁড়াও, ক্ষমতা তোমার নেই। ব্যক্তিগত বাবুঘাটে দাঁড়িয়ে বলে হ্যাঁ, দিয়েছে, নিলাম, বাবু। নিলাম, দেখেছো, নিলাম, এই করে। নিলাম, please, নিলাম। তুমি যাও বাবু ঘাটে দাঁড়িয়ে থাকো, তোমার আর দৌড় নেই বেশি। তোমার আর দৌড় নেই ভাই, তোমার আর দৌড় নেই টপিক ভাই। আলোচনা করছি, নিলাম, তোমার আর please। দৌড় নেই। যাও, যাও, Please, বাটি নিয়ে please, দাঁড়াও বাবু ঘাটে, তোমার তার বেশি আমাদের দৌড় নেই। একটা debate এই তো দুদিন হলো বিজেপিতে এসে বড় রাষ্ট্রবাদী দেশ। Please, please, please. আরে তোমার বস পুরোনো বিজেপির নেতাদেরকে গিয়ে জিজ্ঞাসা করবে। বড় বড় কথা। এসছে দুদিন বিজেপিতে বড় বড় আরে কথা। বলো, বলো, বলো। কি করবে? কি ক্ষমতা আছে করা? এই তৃণমূলের তুমি ক্ষমতা থাকে করো। দেখুন, তুমি ক্ষমতা থাকলে করে দেখাও। বলতে দাও, বলতে দাও। ক্ষমতা থাকলে করে দেখাও না। সেখানেই যাচ্ছে। ক্ষমতা থাকলে করে দেখাও। বলো, কি করে দেখাবো? অনির্বাণ কিছু বলো। করতে পারবে? অনির্বাণ বলো। তুমি যে বাড়ি আছে দাঁড়াও। এখানে ওরা দেখুন, তো মারে। নিলাম। আরে এইসব এদের ডাকো কেন? মানুষ ডিবেট করতে জানে না। তৃণমূলকে ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে। আমাদের কি দরকার তৃণমূলদের কিছু বলার? হ্যাঁ, তাহলে চুপ করে প্রয়োজন বসো নেই তো, আপাতত। কাজ আলা দিচ্ছে। তাহলে চুপ করে আপাতত রোজগার বসো। বন্ধ হয়ে গেছে। স্বাধীনতা আছে, তাকে বলতে হবে তো, বলো। তো এখানে বাক স্বাধীনতা আছে বলে উনি আমাকে ব্যক্তিগত আক্রমণ করতে পারেন। আমি ওনার উপরে ব্যক্তিগত আক্রমণ আগে শুরু করিনি। ব্যক্তিগত আক্রমণ করার আমি জন্য ওনার দলের please, বিরুদ্ধে বলবো, উনি আমার দলের বিরুদ্ধে বলবেন। ঠিক আছে, দেশের অনির্বাণ। বিরুদ্ধে বললে সেখানে জিরো অনির্বাণ, অনির্বাণ। জিরো ডলার বলো, please, please, please। এখানে 12 বছর ধরে নরেন্দ্র মোদী শক্ত সরকার, তারা নোট বাতিল করে জঙ্গিদের কোমর ভেঙেছিল, চীনকে লাল চোখ দেখিয়েছিল, পাকিস্তানকে কি চোখ দেখিয়েছিল কে জানে। তারপরেও আমরা দেখেছি রাজধানী দিল্লিতে পর্যন্ত মাত্র 1 বছরের মধ্যে এখনো হয়নি, সেখানেও জঙ্গি আক্রমণ হচ্ছে। কাশ্মীরে তো হয়েই চলেছে, কদিন আগে আবার হয়েছে। অতএব এই অনুপ্রবেশ বলুন, জঙ্গিদের আক্রমণ বলুন, সার্বিকভাবে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রক, আমাদের প্রতিরক্ষা মন্ত্রক, তাদের অত্যন্ত বড় ব্যর্থতা ছাড়া এটা অসম্ভব ব্যাপার। পুলওয়ামাতে আপনারা জানেন, সত্যপাল মালিক পরবর্তীকালে একাধিক সাক্ষাৎকারে বলেছিল যে সেনাবাহিনীর জওয়ানদের জন্য তিনি একটি হেলিকপ্টার চেয়েছিলেন সরকারের কাছে, যাতে তারা নিরাপদে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। সরকার সেটা দেয়নি, একটা হেলিকপ্টার দেয়নি, সড়ক পথেই তাদের যেতে হয়েছিল। 11টা ইন্টেলিজেন্স ইনপুট ছিল পুলওয়ামার আক্রমণ নিয়ে, প্রত্যেকটাকে ইগনোর করা হয়েছিল। সত্যপাল মালিক দিয়ে গেছে। আপনি এখানে বসে চীন পাকিস্তানের দালালি করছেন। ভারতবর্ষের সরকারকে না, এগুলো আমি সহ্য মিনিমাম করতে পারবো না। পড়াশোনা করে না, আরে আপনার কি বয়স আছে? আপনার কি শিক্ষকতা যোগ্যতা? আপনি তোমার আমাকে থেকে বলছেন, বেশি, তোমার থেকে আপনার বেশি। থেকে আমার আরে একটু তোমার শিক্ষকতা থেকে বলে বেশি। দেন, আমি চীন হ্যাঁ, পাকিস্তানের দালালি করছি না। হ্যাঁ, ওই আমি দালালি করলে আমার দেশের হয়ে করবো। কদিন আগে কংগ্রেস ধরে বিজেপি গাড়ি দিতে, এখন আবার উল্টো করছে। সেখানে যে আরে অত রং পাল্টিও না, বিজেপি তোমাকে পাত্তা দেয় না। আরে বাংলাদেশে করতাম আমি, দাঁড়াইলে আমি করতে আবার বলছি, কিছু করতে পারবে? তুমি করতে পারবে, ক্ষমতা আছে, তোমার আবার ক্ষমতা আছে, তাহলে চুপ করে বসো। অনির্বাণ, তাহলে চুপ অনির্বাণ। করে বসো। আরে ভাই চুপ করে আচ্ছা, বসো। নন্দিনী দি, আপনার ভাষা। এই এত জঙ্গি পর পর হামিম মন্ডল, আদিত্য সিং, তারপর রানা রাউফ, সব থেকে কনসার্নিং যেটা স্বাধীনতা দিবসের আগে ভোটার কার্ড, আধার কার্ড, অনেক ভুয়ো আধার কার্ড কিন্তু পাওয়া যাচ্ছে। কিভাবে দেখবেন প্লিজ অনির্বাণ, প্লিজ। শুনতেই পাচ্ছি। নিলাবো, 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 নিলাবো। আচ্ছা, নিলাবো প্লিজ। দলই নেই তার, নন্দিনী দি, নন্দিনী দি। মুখই নেই তার পাত্র, মুখ নন্দিনী দেখলে দিকে- ওকে কাদা মারছে। আচ্ছা, নন্দিনীকে বলতে দাও, বলতে দাও, বলতে দাও, প্লিজ বলো। আরেকবার বলুন প্রশ্নটা, আমি কিছু শুনতে পাই। এই যে জঙ্গি জঙ্গি ধরা পড়ছে, আপনি প্রশ্নে ভুলে গেছেন এর মধ্যে। জঙ্গি ধরা পড়ছে এত, এবং এটা কিন্তু এই স্বাধীনতা দিবসের আগে পরপর হামিম মন্ডল, আদিত্য সিং এবং তারপর রানা রাউফ, কাঠ মিস্ত্রি, খোদ তপসিয়ায় কিন্তু তাকে ভুয়ো পরিচয় দিয়ে থাকতো এসটিএফ পাক জঙ্গি, যেমনটা খবর পাওয়া যাচ্ছে। কত বড় কনসার্ন? দেখুন, এগুলো কিন্তু আগেও হয়েছে অনেকবার, যে এই 15ই আগস্টের আগে না দেখবেন সতর্কতা খুব বেশি জারি হয়, কারণ তখন তো আমাদের অনেক অনুষ্ঠান থাকে, রাজ্যে বলুন দেশে বলুন, তখন কিন্তু এগুলো একটা হয় যে মানে একটা বড় ধরনের আক্রমণ, মানে দেশটাকে যাতে আনস্টেবল করে দেওয়া যায় বা রাজ্যে,
এগুলো কিন্তু অনেক বছরের ট্রেন্ড, এমন নয় যে হঠাৎ নতুন হলো। এবং এগুলো খুবই চিন্তার। দেখবেন এই রাজ্যেও বিভিন্ন জায়গা থেকে মানে আরো কতগুলো অপরাধপ্রবণ জায়গা হয়ে উঠেছে যেখানে কিন্তু এগুলো ধরা পড়ে। তা আমার মনে হয় আমাদের সবার মিলে এগুলো প্রতিহত করার চেষ্টাই করা উচিত। মানে এন্ড অফ দ্য ডে তো আমরা ভারতবাসী এবং আমরা পশ্চিমবঙ্গবাসী, তো কোথাওই আক্রমণগুলো হলে তো আমাদের ভাল লাগবে না। একদম আমরা সবাই এফেক্টেড হব। বেশ। কাজে সেটাই আমার মনে হয় যে এটা কিন্তু দেশ মানে দল, কে কার মুখপাত্র, কে কাকে পছন্দ করি, কে কাকে অপছন্দ করি নয়। এটা এন্ড অফ দ্য ডে কিন্তু দেশ এবং রাজ্যের মানে একটা সুরক্ষার ব্যাপার। সবাই যাতে ভালোভাবে থাকতে পারি সেই ব্যাপার। আমাদের তো কারোরই ভালো লাগবে না আমাদের রাজ্যের উপর বা দেশের উপর আক্রমণ হলে। আমার মনে হয় সবাই মিলে প্রতিহত করার চেষ্টা করা উচিত। বেশ। মনে হয়। আমরা পরবর্তী যে টপিকে যাব, দেখুন আপনার যদি মনে থাকে আমরা কিন্তু প্রথম টেলিভিশন চ্যানেল ইলেকশনের আগে কিন্তু বিশ্বাসে অবিশ্বাস বলে একটা সিরিজ করেছিলাম, যেখানে সৌরভ বিশ্বাস টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে তোলাবাজি করতেন, যে সিন্ডিকেটবাজি করতেন, সেগুলো কিন্তু আমরা সিরিজ বাই সিরিজ, এপিসোড বাই এপিসোড আপনাদের সামনে তুলে ধরেছিলাম। ঠিক সেরকম ভাবে কিন্তু ভিত্তি করে 4 জুন 2026 সৌরভ বাবুকে কিন্তু অ্যারেস্ট করা হয় এবং সিমরন পাল মেকআপ আর্টিস্ট, দেখুন যে ছবি আপনারা দেখছেন জুন মাসের ছবি, 1 মাসও হয়নি, 1 মাস কি 1.5 মাস মতো হবে। সিমরন পাল তার অভিযোগের ভিত্তি করে এফআইআর করার পর কিন্তু সৌরভ বাবুকে অ্যারেস্ট করা হয়। সেই সিমরন পাল, মেকআপ আর্টিস্ট সিমরন পাল 360 ডিগ্রি পর্যন্ত ঘুরে গেলেন। ঘুরে তিনি বলছেন যে তিনি যে অভিযোগ করেছিলেন সেই অভিযোগ নাকি তিনি চাপে পড়ে করেছিলেন। কি বলেছেন শুনুন। বাপি মালাকার আমাদের গিল্ড সেক্রেটারি এবং শান্তনু দে, এই দুজনকে নিয়ে আমার ঝগড়া, অশান্তি, বাদ বিবাদ এদের দুজনের সঙ্গে ছিল। কিন্তু হঠাৎ করে সৌরভ বিশ্বাস এখানে কেন চলে এলো আমি বুঝতে পারলাম না। এবং কিছু মানুষের মিথ্যে প্ররোচনায় এবং মিথ্যে একটা এলিগেশনে লাগাতে বলেছিল আমাকে, যেখানে আমি ওদের কথায় নেচে এবং ওদের কথা শুনে আমি এসব কথাগুলো বলেছিলাম আমার কমপ্লেনে। এবং সেটা কমপ্লেনে আমি কিন্তু কখনোই বলিনি যে সৌরভ বিশ্বাস আমাকে শ্লীলতাহানি করেছে। এবং সৌরভ বিশ্বাস আমাকে কোনো জায়গায় ডেকে বা ফোনের মধ্যেও আমাকে শ্লীলতাহানি করেছে সেটা কখনো কিন্তু আমি কমপ্লেনে কিন্তু আমি লিখিনি। এবং যেই কমপ্লেনটা লেখা হয়েছে সেই হ্যান্ডরাইটিংটাও কিন্তু আমার না। এবং সেই হ্যান্ডরাইটিংয়ে যে সইটা হয়তো আমাকে দিয়ে জোরজবস্তি করিয়েছে, কিন্তু আমার যেসব জবানবন্দিগুলো সেটা কিন্তু সৌরভ বিশ্বাসকে নিয়ে না। সৌরভ বিশ্বাস আমার কোনো পার্সোনাল শত্রুই হয় না। উনি তো একটা মানে আমাদের ফেডারেশন গিল্ডের প্রেসিডেন্ট, ওনাকে নিয়ে আমি কি করে নোংরা কথা বলতে পারি? দেখুন আমরা কিন্তু আপনাদের সামনে একদম সিমরন পাল সোশ্যাল মিডিয়াতে বলছেন যে সৌরভ বিশ্বাস এরকম কোনো কাজই করেনি, কিন্তু সুরুচি সংঘ একটা রেপিউটেড পুজো, কে না যেতে চায় বলুন তো পুজোর সময়? তার পেছনে কি পাওয়া যাচ্ছে, কি রুম পাওয়া যাচ্ছে, তার সাথে কি থাকছে আপনারা জানেন। কিন্তু এই যে ইন্টারেস্টিংলি দেখুন, তিনি বলছেন সৌরভ বিশ্বাস কোনোভাবে ইনভলভই নেই, তাকে জোর করে লেখানো হয়েছে। অনির্বাণ, দেখুন এটা সৌরভ বিশ্বাস টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে তিনি কাজবাড়ি করতেন কিনা, কোনো রকম অনৈতিক কাজ করতেন কিনা, এই নিয়ে বহু বিতর্ক হয়েছে। সত্যি মিথ্যা বলতে পারবো না, ইন্ডাস্ট্রির সঙ্গে আমার ন্যূনতম কোনো যোগ নেই, বুঝিও না ওখানে ভেতরে কি চলে না চলে। কিন্তু সেটা সম্পূর্ণ অন্য বিষয়। একজন ব্যক্তিকে এই শ্লীলতাহানির মতো কোনো অভিযোগে অভিযুক্ত করে ট্রায়াল ওসব ছেড়ে দিন, মানে চার্জশিট ফার্জশিটের সব বালাই নেই, মানে সেটা একটা এফআইআর হয়েছে, তিনি গ্রেপ্তার হয়ে গেছেন। তারপরে মূলধারা সংবাদ মাধ্যমে আমরা যা দেখেছিলাম তার যে চরিত্র হননটা হয়ে গেছে। এরপর এই যে অভিযোগ তুলে নিল, মিথ্যে বোঝালো, কি বোঝালো সেগুলো ছেড়ে দিন, অনেক পরের কথা। পলিটিক্যাল পাওয়ার মিসইউজ করা সেটা এক ধরনের অভিযোগ, আর ব্যক্তিগত চরিত্রের ওপর এই ধরনের কালি ছিটিয়ে দেওয়া, যেটা কিনা মিথ্যে অভিযোগের উপর ভিত্তি করে, এতে একজন মানুষের সারা জীবনের মতো তার যে ইন্ডিভিজুয়াল হিসেবে রেপুটেশন সেটা তো পুরো ধ্বংস হয়ে যায়। নো ডাউট। এবং এর পেছনে আমি আবারও বলছি, শুধুমাত্র এই মহিলাকে যারা উস্কেছে, তিনিও বাচ্চা কেউ নন যে তাকে কেউ বলবে আর তিনি করে দেবেন, তার বিরুদ্ধেও লিগাল প্রসিডিং হওয়া উচিত, বাট দ্যাট ইজ আ ডিফারেন্ট ইস্যু। এর পেছনে সংবাদ মাধ্যমের একটা বড় অত্যন্ত কদর্য ভূমিকা ছিল সেই সময়। এবং বহু ক্ষেত্রেই আমরা দেখেছি অভিযোগ হতে না হতে কার্যত মিডিয়া ট্রায়াল করে পুরোপুরি অপরাধী সাজিয়ে, মানে ট্রায়াল, মানে কোর্টের ট্রায়াল দরকার নেই,
তদন্ত শেষ হওয়ারও কোনো প্রয়োজন নেই, সংবাদ মাধ্যম সে নিজেই জাজ জুরিয়ান এক্সিকিউশনার হয়ে একজনকে অপরাধী ডিক্লেয়ার করে তার মানে সামাজিক সম্মান পুরো ধুলোয় মিশিয়ে দিচ্ছে। এবং এইটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে যে পরিমাণ আমরা বারবার করে দেখেছি, সৌরভ বিশ্বাস কোনো বড় রাজনৈতিক নেতা ছিলেন না, কিন্তু তার বিরুদ্ধে যেটা হয়েছে একটা এক্সাম্পল, যেহেতু অভিযোগকারিনী নিজে এসে এখন বলছেন যে আমি ভুল করেছিলাম। এবার আমি সিমিলার আপনাকে একগাদা উদাহরণ দেখিয়ে দিতে পারি, যেখানে দিনের পর দিন অভিযোগের নামেই একজনকে দোষী সাব্যস্ত করে দেওয়া হয়েছে সংবাদ মাধ্যমে, কিন্তু লিটারেলি কোর্টে বলুন, তদন্তকারী সংস্থা তদন্তে বলুন, কিচ্ছুটি খুঁজে পাওয়া যায়নি। এক্ষেত্রে সৌরভ বিশ্বাসের এই উদাহরণ আমরা সামনে দেখতে পাচ্ছি, আরো 5খানা এরকম ঘটনা বলা যেতে পারে। কিন্তু আগামী দিনে যেটা আমাদের খেয়াল রাখতে হবে, যে বিশেষ করে একজন ইন্ডিভিজুয়ালের মোরাল ক্যারেক্টারের ওপর এইভাবে দাগ লাগিয়ে দেওয়ার অধিকার কারোর নেই, বেশ। সে পুরুষ হোক মহিলা হোক যেই হোক, কারণ মোরাল ক্যারেক্টার ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। আপনি Absolutely. পলিটিক্যাল পাওয়ার মিসইউজ করলেন কি করলেন না সেটা নিয়ে বহু বিতর্ক থাকতে পারে, কিন্তু একজন ইন্ডিভিজুয়াল মোরাল ক্যারেক্টারের জায়গাটা কিন্তু পলিটিক্সের রূপ। অ্যাবসলিউটলি। আমি নীলাভের কাছে আসবো, কিন্তু তার আগে নন্দিনী দি যেটা অনির্বাণ বললো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে একবার মোরাল ক্যারেক্টারের উপর যদি কোনোভাবে স্পট চলে আসে সেটা কিন্তু আর রাপ করা মোছা কিন্তু খুব মুশকিল। সে আপনি উইথড্র করুন কিংবা সোশ্যাল মিডিয়াতে যাই বার্তা দিন, বলুন। ভুলে গেছেন বোধহয় যে এখানেই হয়েছিল আমাদের মহামান্য বিচারপতি শ্রী অশোক গাঙ্গুলির সঙ্গে, আমাদের সুপ্রিম কোর্টের গগৈ সাহেবের সঙ্গে, সব একই জিনিস। এবং আমি অনির্বাণের প্রত্যেকটি কথা এখানে সাপোর্ট করছি। আর আমি কয়েকটা কথা এখানে বলতে চাই আজকে, যে সারা ভারতবর্ষের পুরুষের তো এখানে এটাই অবস্থা, এবং অপরাধী জানিল না কিবা অপরাধ তার বিচার হইয়া গেল, কেমন? তা উনি যে এখানে বসে বলছেন, আমি খারাপ কথাই ইউজ করতে বাধ্য হচ্ছি, এই যে ন্যাকামোটা উনি এখানে বসে করছেন, তা আমি তো অরূপ বিশ্বাস, এখন উনি বলছেন উনি অরূপ বিশ্বাসকে চেনেনই না। তা উনি সৌরভ সেদিন, বিশ্বাস। হ্যাঁ স্বরূপ বিশ্বাস, সরি ফর মিস্টেক, উনি যদি ওখানে না লিখতেন তাহলে তো স্বরূপ বিশ্বাস কিন্তু কোনো দুর্নীতি, পাওয়ার এক্সপ্লয়টেশন, টাকা পয়সা কিছুর কারণে গ্রেপ্তার হননি। স্বরূপ বিশ্বাস কিন্তু শ্লীলতাহানির কারণেই গ্রেপ্তার একদম। হয়েছিলেন। তা আপনি না লিখে থাকলে সেই গ্রেপ্তারটা কি করে? জোর করে লেখানো হয়েছে বলছেন। আচ্ছা, উনি বাচ্চা, ওনার তো বড় মেয়ের সম্ভবত বিয়ে হয়ে গেছে, উনি বয়ানটা না পড়ে সই করেছেন, এটা আপনি আমায় বলতে চান? উনি সেদিনও নাটক করছিলেন, উনি আজকেও নাটক করছেন, আজকে আবার নতুন একদল লোককে ফাঁসাবার উনি চেষ্টা করছেন, কেমন? তা আমার কাছে কথা, ওনার তো গ্রেপ্তারিটা হলোই সেই কারণে। আরও এখানে পুলিশের ভূমিকার কথাও আমি বলবো। আপনারা কিছু মাত্র এনকোয়ারি না করে একটা লোককে টানতে টানতে নিয়ে নেন। আমি একবারও কিন্তু স্বরূপ বিশ্বাসের পক্ষ নিতে চাইছি না, এরকম হাজারো স্বরূপ বিশ্বাস আছেন, আমাদের কাছে রোজ আসেন। তো সেই মানুষটাকে কিভাবে, সেখানে আইনজীবীরাও অনেকে তারপরে ওইসব চেঁচামেচি শুরু করলেন ওখানে গিয়ে। তো আমি জানতে চাই, আপনারা কোনো এনকোয়ারি করলেন না, মানুষটাকে তুলে নিয়ে গেলেন। তো আমার কাছে এটাই কথা, যে আপনি একটা ফট করে আজকে আপনি এসে বলছেন আপনি স্বরূপ বিশ্বাসকে চেনেনই না। এটা কি হচ্ছে? মানে এটা নাটক, এটা অন্য কিছু। যে এই যে আপনি ওনার মরাল ক্যারেক্টারটা নিয়ে এটা করলেন, যেটা বলতে চাই যে একজন প্রস্টিটিউটকে যেমন কারো রেপ করার অধিকার নেই, তেমনি একজন মানুষ, তিনি টাকা পয়সা চুরি করতে পারেন, দুর্নীতি করতে পারেন, খুবই খারাপ অনেক কিছু করেছেন, তার মানে তাকে শ্লীলতাহানি করার মানে অভিযোগ করার আপনাদের অধিকার জন্মে যায় না। এই যে আপনাদের টেররিজম নিয়ে কথা হচ্ছিল না, একদম। এটা এক ধরনের লিগাল টেররিজম, যেটা করে আপনারা পুরুষ মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করছেন, আর এই মিডিয়া ট্রায়াল করে তাদের শেষ করে দিচ্ছেন কিন্তু আপনারা। বেশ, এগুলো একটু আমি ভাবতে আমি হবে। আসবো। নন্দিনীর কথার সাথে জাস্ট একটা লাইন অ্যাড করি। নন্দিনী নতুন গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আর একটা জিনিস আমরা দেখি, যে অনেক বছর হয়তো প্রেম করলো, একসঙ্গে ঘুরলো ফিরলো, আচ্ছা। তারপরে কোনো কারণে যদি প্রেম থেকে ছেলেটি ব্যাক আউট করলো, ফট করে তার নামে ঠিক একটা, গতকাল যেটা হয়েছে, হ্যাঁ একজন ক্রিকেটার, আমি নাম বলছি না, কারণ মানে এবার প্রেম ভেঙে গেলে Recent, সেটা কি recent. করে তার লিগাল অ্যাঙ্গেল থেকে তার অপরাধ হতে পারে, এটা আমার মাথায় ঢোকে না। এবং আমি এটাও বুঝি না, পুলিশ এমনকি কোর্ট, তারা অব্দি সেটা গ্রেপ্তারের নির্দেশ দিয়ে দিচ্ছে। আরে ভাই, পার্সোনাল রিলেশনশিপ ভেঙে গেলে সেটা কখনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি হতে পারে? জানি। এইটাও কিন্তু আমাদের জুডিশিয়ারি, পুলিশ তো ছেড়ে দিন, পুলিশের মাথা লাগায় না সব ক্ষেত্রে, জুডিশিয়ারি পর্যন্ত নির্দেশ দিচ্ছে। হ্যাঁ, দিস ইজ সামথিং ভেরি ভেরি অ্যালার্মিং। এইটা হতে পারে না। অ্যাবসলিউটলি। আর পরের টপিকে যাবো। নীলাভ, খুব সংক্ষেপে। দেখুন, একটা বিষয় পরিষ্কার, স্বরূপ বিশ্বাস কত বড় চরিত্রবান সুপুরুষ আমার জানা নেই, তো মনে হয় না এরকম কোনো ব্যাপার। এবার তারপরে এই ভদ্রমহিলার সাথে ওনার কি বিষয় ঘটেছে না ঘটেছে, উনি কেন অভিযোগ করেছিলেন, এখন উনি বলছেন ওনাকে দিয়ে জোর করে লেখানো হয়েছে, সই ওনার না একবার, তারপরে বললো জোর করে সই করানো হয়েছে। এবার জোর করে কেউ এনে আপনাদের চ্যানেলে বা অন্য চ্যানেলে বসিয়ে, স্টুডিওতে বসিয়ে, আপনারাই কেউ আবার জোর করে এনে সাক্ষাৎকার নিয়েছিলেন কিনা, জোর করে কথাগুলো বলেছিলেন কিনা, মাথায় বন্দুক টন্দুক থেকে, এগুলো তো আমি জানি না। আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনিও না খুব একটা, আর চেনারও কথা না কোনো। তো ব্যাপার হচ্ছে, আজকে দেখুন স্বরূপ বিশ্বাস কি করেছে টলিগঞ্জ ইন্ডাস্ট্রিটাকে, এটা সবাই জানে। এবং যেভাবে বাংলার শিল্প জগৎকে ধ্বংস করেছে স্বরূপ বিশ্বাস নামে ডাকাত মাফিয়া
চরিত্রহীন লম্পটটা, তার প্রমাণ পাওয়া যায় সুরুচি সংঘ ক্লাবে ঢুকলে, যখন ওখানে সুন্দর সুন্দর প্যাকেট পাওয়া যায়, ঠিক আছে, তো খেলনার প্যাকেট গুলো যেগুলো পাওয়া যাচ্ছে বড়দের খেলনা, তো সেগুলো নিয়ে অনেকে খেলাধুলায় অভ্যস্ত, তারা এখন স্বরূপ বিশ্বাসের এখানে ব্যাটিং করবে, স্বাভাবিক। কিন্তু স্বরূপ মনে হয় অরূপ বিশ্বাস, স্বরূপ তো জেলে এখন, অরূপ না উনি বিশ্বাস- জামিন পেয়ে না, গেছেন। জামিন হয়তো এই হালে পেয়েছে। অরূপ বিশ্বাস মনে হয় এখন বালিশ চাটায়। আর এই রেপ কেস যে যত খেয়েছে সেই তত তৃণমূলের বড় নেতা হয়েছে। ঋতব্রত কি সিপিএম এর নেতা ছিল? না, না, rape আমি case একটা খেলেও- কথা নিলাম, আপনার কাছে জানতে চাই। না, না। দিদি, action। এক হ্যাঁ, মিনিটে শেষ করতে হবে নিলাম, অরূপ আমি বিশ্বাস- পরের টপিকে যাব। না, ঋতব্রত সেখান থেকে রেপ কেস খেলো, সিপিএম তাড়িয়ে দিল লাথি মেরে। যেই তাড়ালো তৃণমূল নিয়ে এসে বড় নেতা বানিয়ে দিল। বেশ। এখন তৃণমূল তাকে আর বিরোধী দল নেতাও করে দিয়েছে। এখন সে মমতা ব্যানার্জিকেই বলছে পার্টি থেকে আউট করে দেবে। তো এগুলো তো হয়েছে। বেশ। 15 বছরের কালচার ছিল, যে যত বেশি লাতখর তৃণমূলে, যে যত বেশি চোর চিটিংবাজ লুম্পের লম্পট, তার সে তত বড় নেতা। বান্ধবীর কারুর খাটের তলা থেকে 50 কোটি, কারুর বান্ধবী না, কিন্তু 100 আপনি তো কোটি। ওগুলো ওনার কথায় পুরনো যাচ্ছেন। জিনিস, ওগুলো পুরনো জিনিস, ছেড়ে দাও। বেশ, আমরা এবার যে টপিকে যাব, দেখুন 3 মাস কিন্তু হয়েছে, নতুন সরকার, নতুন ভোট দেখেছে বাংলার মানুষ। এই 3 মাসের পরে কিন্তু 3 মাসের মধ্যেই আমরা সিরিজ করছি কিন্তু সোমবার থেকে আজকে বুধবার। তোলাবাজির অভিযোগ উঠছে বিজেপির বিভিন্ন রকম নেতা নেত্রী, অর্থাৎ মন্ডল সভাপতি থেকে শুরু করে বুথ স্তর থেকে শুরু করে নেতা পর্যন্ত তোলাবাজি এবং কাটমানি মানে একই। সেই যার জন্য মানুষ 2011 2026 অর্থাৎ 15 বছর তৃণমূল সরকারকে সরিয়ে বিজেপি সরকারকে আনলো, বিশ্বাস করলো, ভরসা করলো, আস্থা রাখলো, ইতিমধ্যে কিন্তু বিভিন্ন রকম অভিযোগ হচ্ছে। এবং শুধু অভিযোগ নয়, শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে দিলীপ ঘোষ পর্যন্ত আমরা কিন্তু সিরিজ ওয়াইজ দেখাচ্ছি। আজকে দেখাবো শ্রমিক বাবুর নাম করে তোলাবাজি। শুনবেন কি বলেছেন শ্রমিক বাবু, শুনুন। আমার নাম করে আমার ক্লোন তৈরি করে ছবি দিয়ে টাকা বিভিন্ন জায়গায় সে টাকা চাইছিল। তারপরে যখন আমি সাইবার থানায় আমার অফিস থেকে কমপ্লেন করা হয়, দেখা যাচ্ছিল ফোনগুলো আসছে শিলিগুড়ি জলপাইগুড়ি থেকে, এবং অবশেষে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে হাওড়া শালকিয়া থেকে। এরকমভাবে আজকে সকালেও আমার নাম করে একটি প্রজেক্টে গিয়ে বলা হয়েছে যে রাজ্য সভাপতি বলেছে প্রজেক্টের কাজ বন্ধ রাখতে। তো আমি জানি না ঘটনার বিন্দু বিসর্গ, আমি পুলিশকে ফোনে জানিয়েছি যে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এবং আমি মুখ্যমন্ত্রীকেও অনুরোধ করেছি, কারণ তিনি তো মুখ্যমন্ত্রী, পুলিশের দায়িত্ব তার হাতে আছে, যে যদি রাজ্য সভাপতির নাম করে কোনো জায়গায় আমার কোনো লোক কোনো প্রজেক্ট বন্ধ করতে যায়, জায়গায় যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয়। হ্যাঁ, ভয় আসবেই, সরকারে এসছে, তাকে ফিরিয়ে দিয়েছি, প্রয়োজন হলে তার নাম বলে দিচ্ছে ক্যামেরার বাইরে, আপনি তার। দেখুন 3 মাসের একটু বেশি সময়, আমি 3 জনকে জিজ্ঞেস করব। নীলাভ, প্রথমে তোমাকে। মানুষ অনেক আশা নিয়ে, অনেক প্রত্যাশা নিয়ে কিন্তু তৃণমূলের এই কাটমানি, সিন্ডিকেট, দুর্নীতি, এই সব কিন্তু বড় অভিযোগ, নতুন ভোট, নতুন সরকার, বিজেপির উপর মানুষ আস্থা রেখেছিল। 3 মাসে এই অবস্থা, 3 মাসেই কাটমানি, তোলাবাজি শুরু। নীলাভ, দেখুন, প্রথমত আপনাকে একটা আপডেট দিয়ে, একটু আগে একটা ঘটনা ঘটেছে বিধানসভায়। সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে প্রত্যেক বিধানসভায় একটা করে সেবাকেন্দ্র তৈরি করবেন মাননীয় বিধায়করা, মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের বাংলা এবং বাঙালির গর্ব, সারা দেশের গর্ব, তাকে সম্মান আমাদের সরকারই দেবে এবং তার প্রাপ্য। আমরা প্রত্যেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুগামী যারা বাঙালি, 1 নম্বর। দ্বিতীয়ত আপনার যে প্রশ্নটা, দেখুন চৌঠামের পরে বিজেপির মধ্যে হঠাৎ রাতারাতি অনেক লোক ঢুকে পড়েছে, বাজার থেকে গেরুয়া আবির কিনে গেরুয়া আবির মুখে মেখেছে, হাতে একটা পতাকা নিয়েছে, আবার তাহলে জোরে জোরে একটু জয় শ্রীরাম বলে, দেখবেন তাই জয় শ্রীরাম বলাটা দেখলে বোঝা যায়। তো তারা অনেক জায়গায় গিয়ে অনেক নেতার নাম করছে। ধরুন আপনি একজন প্রতিনিয়ত সাংবাদিক, ধরুন আপনার নাম করে কেউ একজন গিয়ে বলে যে টাকা চেয়েছে। শ্রমিক বাবুর ক্ষেত্রেও তাই হয়েছে, যারা এটা ফ্রড কেস করে তারা গ্রেপ্তারও হয়েছে। ফলে কেউ মিথ্যা কথা বলে কারুর নাম করে টাকা চেতেই পারে, কিন্তু তার পরিণতি রেগে হচ্ছে, সেই গ্রেপ্তার হচ্ছে। আর তৃণমূল আমলে বিগত 15 বছরে যে যত বেশি তোলা তুলেছে তার তত বেশি উন্নত হয়েছে। যে তোলাবাজি করে পঞ্চায়েত প্রধান হয়েছে, আরো তোলাবাজি করে বিধায়ক হয়েছে, তারপরে সাংসদ হয়েছে। যে যত বড় তোলাবাজ, যে যত বড় ক্রিমিনাল, তার তত উন্নতি হয়েছে। আর এখানে পার্টির লোকের ক্ষেত্রেও যদি কেউ পার্টির লোক, যদি কেউ টাকা তুলে থাকে, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। যদি পার্টির কোনো নেতা এখন অব্দি কিছু করেননি, যা দেখা যাচ্ছে সবই 4 তারিখের পরে হঠাৎ গজি ওঠা তৃণমূল থেকে আসা চোর চামার চিটিংবাজ গুলো
তারা গেরুয়া আবির মেখে বিজেপির নামকে কলুষিত করার জন্য এই ঘটনাগুলো বেশ, করা হচ্ছে এবং তারা বেশ। গ্রেফতারও হয়েছে। কিন্তু এটা কেউ মানুষ ছাড়বে কখনোই না। কিন্তু না, accept হবে করবে না না। তো। মানুষ এই চোর চিটিংবাজি, এই বেশ, খুন বেশ, ধর্ষণ বেশ। রাহাজানি একদম আজকের একদম মতো ঘটনাটা আবার দ্বিতীয়বার না ঘটে, তার জন্য এই চোর তৃণমূলদের তাড়িয়ে আজকে বাংলার মানুষ বিজেপিকে বেশ অনির্বাণ। অনুপম হাজরা সম্ভবত উনি বিজেপির খুব ছোটখাটো নেতা বোধ হয়, কেন্দ্রীয় কমিটির সদস্য বেশি বড় না। তিনি কিন্তু 4 তারিখের পর আসা কারো কথা না, সরাসরি বিধায়কদের কথা বলে পোস্ট করেছিলেন। অনুপম হাজরা আজকে দিনে আচ্ছা বলতে দাও, অনির্বাণ interrupt করেনি। আপডেট দিয়ে দিলাম। মিথ্যা কথা। কোথা থেকে আসে এরা? আচ্ছা বলো, কোথা বলো, থেকে বলো, আপনি বলো, আসেন? বলো, বলো। এবার দত্ত সেনের এখানে কাছ থেকে? বিভিন্ন- আপনি কোথা থেকে এসেছেন? কথা নীলাভ, আমাকে শো শেষ কি করতে হবে। ভাবছেন আপনি Please, নিজেকে? please, please, অনির্বাণ, আরে আপনার পিসিআর মুখ্যমন্ত্রী নেই, এটা মেনে নিন। আচ্ছা আমার অনির্বাণ, পিসি ভালো মুখ্যমন্ত্রী হবে। তখনই ছিল অনির্বাণ না। বলতে দাও। আপনার বলো, পিসি বলো, বলো, মমতা বলো, ব্যানার্জির বলো, বলো, মুখ্যমন্ত্রী বলো, নেই। বলো। আমার পিসি নয় তো? আপনার অনির্বাণ বল, পাশার নীলাভ, দাদা নীলাভ, অভিষেক নীলাভ। ব্যানার্জি যুবরাজ আমার নেই। সময় একদম শেষ, please। আচ্ছা মেনে নিন। কি মেনে নেবো? আমার পিসি মুখ্যমন্ত্রী ছিল বলো, না বলো, কখনো। তোলাবাজি 3 মাসই বলো। এবার এই তোলাবাজির প্রসঙ্গ উঠছে, তৃণমূল থেকে যারা গেছে তাদের উপর দায় চাপাচ্ছেন, ঠিক আছে, হতেই পারে, সেটা ফ্যাকচুয়ালি কারেক্ট হতেও পারে। সমস্যাটা হচ্ছে শুধু 2026-এর চৌঠা মের পর তৃণমূল থেকে বিজেপিতে গেছেন তারা অপরাধী লোকজন, এমনটা তো নয়। 2020 সালের ডিসেম্বর মাসেও একজন গেছিলেন, তাকে নিয়ে প্রেস কনফারেন্স করে এই শ্রমিক বাবুরাই বলেছিলেন দেখুন টাকা নিচ্ছে ভিডিও করে। একদম তার নাম বাজে শুভেন্দু কথা, অধিকারী। একদম মিথ্যা এটা কথা। ছেড়ে ভাই, ওখানে এটা কোথাও মাননীয় শুভেন্দু অধিকারীকে টাকা দিতে দেখা বর্তমান যায়নি। মুখ্যমন্ত্রী, বাবা। না, 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 এই নিয়ে, সম্পূর্ণ এই মিথ্যা কথা। নিয়ে, এই ধরনের কথাবার্তা বলা যায় না। Please, please, বর্তমান please, মুখ্যমন্ত্রী যা, নামে গিয়ে মামলা করো, মিথ্যাচার যাও, করছে। যাও, গিয়ে মামলা করা হবে না, যাও, please, করো, অপরাধ করো। করে দড়ি পড়িয়ে ঢোকানো হবে। Please, ক্ষমতা please, নেই। মিথ্যা কথা। নীলাভ, আমার 14 নীলাভ, পুরুষের আপনার- ক্ষমতা please, নেই। নীলাভ, আপনার 14 পুরুষের তোমার ক্ষমতা নেই। 14 এক পুরুষের বছরের ক্ষমতা মধ্যে নেই। কথা বলবেন। নীলাভ, তোমার মুখ্যমন্ত্রী 14 মিথ্যা পুরুষের কথা ক্ষমতা বলবেন। নেই। Please, বলছি আপনার আবার বলছি। বলছেন। আমাদের decorum আপনার maintain করতে হবে, বলছেন। please। মানুষের ন্যায় This is মিথ্যা a talk show, নীলাভ, মুখ্যমন্ত্রী please, please, এখানে আমি এখানে তাকে কলঙ্কিত করার চেষ্টা Please, করছে। please. চোর একটা। Please, অনির্বাণ, অনির্বাণ, আমার ডেকোরাম মেনটেন করবো, অনির্বাণ। Best friend। Please. বাংলা পক্ষ জামাতের দালাল। Please. সেখান থেকে তৃণমূলের No বিরুদ্ধে personal attack, নীলাভ, please, please, বলো। কিছু করার বলো, দরকার বলো, নেই। পারবে? আপনার সেই level নেই যে আমার পারবে আচ্ছা, না, আমি যে নন্দিনী বাড়িয়াতে শেষ বাবুঘাটা করবার দাঁড়াও। পরে। বাটিয়াতে বাবুঘাটা দাঁড়াও। আচ্ছা, please. বাটিয়াতে বাবুঘাটা দাঁড়াও গিয়ে। আপনাকে বাটিয়াতেই হ্যাঁ। দাঁড় করাতে Please. হবে। বিজেপির অ্যাকচুয়াল বুথ কর্মী তোমার থেকে বেটার। আচ্ছা বেশ বেশ, এবার এইখানে প্রশ্ন আপনি হচ্ছে, কি করবেন? খুব সংক্ষেপে, আমি খুব কেউ- সংক্ষেপে। আমি নীলাভ, সাধারণ- নীলাভ, please। আমি সাধারণ- আমি সাধারণ মানুষ, তুমি নীলাভ, তাও নীলাভ, খাজা মাখা। তোমাকে সেটাও করে না। আচ্ছা বলো, 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 বলো। এবার নন্দিনী এইখানে দি, আমি ready এখানে থাকবো। হ্যাঁ তুমি রোজ খাও তো জানি আমি। বলো, বলো। এবার এইখানে তোলাবাজি প্রসঙ্গে আবার আপনাকে বলছি, বিজেপিতে যারা গিয়ে তোলাবাজি করছেন তাদেরকে নিয়ে আদি বিজেপিদের এখন বড্ড ঝামেলায় পড়ে গেছে। তারা দেখছেন এক সময় যাদেরকে চোর ইত্যাদি বহু কিছু বলেছি, বড় মাপের যারা, তারা নরেন্দ্র মোদীর সঙ্গে ছবি তুলছেন। বিজেপির এত খবর আরে আমার কাছে। কে রে ভাই? তা বিজেপিতে ঢোকার আচ্ছা, জন্য আপনার পারবেন। নন্দিনীদির version নিয়ে শেষ এইরকম করবো তো। এইসব গেস্ট আনলে আমাকে বলবে না প্লিজ। তুমি তো এইসব তোমার- গেস্ট আনলে আনবে না, একদম বলবো না। আচ্ছা আচ্ছা, তুমি তো তোমার এই সময় জায়গায় বললে, কোথা থেকে নীলাভ, আসে তুমি তো সব? তোমার সময় বললে। ফালতু ওই level বলো। বলো, বলো, one liner, অনির্বাণ, please। আর একটু যারা মাঝারি মাপের তারা শুভেন্দু বাবুর সঙ্গে মিটিং করছেন। তো আদি বিজেপি যারা, তাদের মধ্যে যে পরিমাণ ক্ষোভ রয়েছে, তারা যে দল থেকেই আজ ভুঁইফোর মালদের পেলে তারাই এখন চামড়া তুলে দেওয়ার মুডে আছে। বেশ, যদি আমি চাই না আইন শৃঙ্খলার কোনো অবনতি হোক, যদি সত্যি সত্যি পুলিশ তাদেরকে আটক করে গ্রেপ্তার করে, আমাদের সমর্থন থাকে। নন্দিনী দি বলুন সংক্ষেপে। নীলাভ, আপনি চিৎকার করবেন না, যেটা আপনার এই কথাটা, এটা সম্পূর্ণ সঠিক নয়। নিউ টাউনে একজন এমন মানুষ কয়েকদিন আগে গ্রেপ্তার হয়েছিলেন, যিনি অত্যন্ত আদি বিজেপি নিজেকে অন্তত দাবি করেন। তিনি কিন্তু এক ভদ্রমহিলার বাড়ি দখল করে বসেছিলেন প্রায় 2020 সাল থেকে। সব টিভিতে আপনারাও বোধহয় দেখিয়েছেন। তাকে গ্রেপ্তার করা হয়েছিল, একজন বয়স্ক মহিলার বাড়ি, তিনি ভাড়া দেননি 2020 সাল থেকে সম্ভবত, বা 21। তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল এবং তিনি অত্যন্ত আদি বিজেপি। তিনি নিউ টাউনে একটি সনাতনী দুর্গাপুজো করেন এবং তিনি ছাড়াও পেয়ে গেলেন, আবার কিন্তু সেই সনাতনী দুর্গাপুজোর তিনি মাথায় বসলেন। হ্যাঁ, কাজে সবাই কিন্তু নব্য বিজেপি বা নতুন বিজেপি হয়ে এসছেন এমন নন, পুরনোরাও আছেন যারা এই কাজগুলো অনেকদিন ধরে করছেন। মানে এই চৌঠামের পরে সেটা বেড়েছে, কাজে সবাই এটা নন। এবং এটা আনন্দের কথা নয়, কারণ আমরা তো অনেক আশা নিয়ে বিজেপি সরকারকে নিয়ে এসেছি, এরকম হলে আমাদেরও খারাপ লাগছে খুব। এটা যেন না হয়, এটা দেখার দায়িত্ব কিন্তু আপনাদের মতন এই কর্মীদের, যারা খুব কষ্ট করে দলটা করেছেন, দলটাকে নিয়ে এসছেন এবং দলের জন্য সব জায়গায় গিয়ে কথা বলছেন। এটা আপনাদের একটু দায়িত্ব নিতে হবে যেন এগুলো এরকম না হয়, তাহলে কিন্তু বহু মানুষের আশা ভঙ্গ হবে। নীলাভ, এইটা একটু বুঝতে হবে। বেশ, না, আমি একটা লাইন বলছি। এক লাইন শেষ করবো, দেখুন, এক লাইন। এইখানে দিদিকে আমি সম্মান জানিয়ে বলছি, দেখুন যে অপরাধ করেছে কিন্তু গ্রেপ্তার হয়েছে। না, এটা ছাড়াও এটা- পেয়ে গেছে। না, ছাড়া তো পাবে, সেটা আইনত না না, ছাড়া পেয়ে সে আবার সেটা কেন সনাতনী হয়েছে, কি কারণে, সে দেখুন, কিন্তু আবার কে নিউ কোন টাউন, পুজো কমিটির মাথায় বসবে সেটা না না, কোনো এটা বিজেপির কোনো পদ না। না না, বিজেপির পদের আমি কথা এটা হচ্ছে বলতে না। চাইছি, দেখুন, এবং সেই আপনার পুজো বক্তব্যে- কমিটিতে আরেকজন
একজন এমন মানুষ মাথায় না, আছে সে ঠিক যিনি আছে মুখ্যমন্ত্রীর অত্যন্ত আমি কাছে। বক্তব্য তাহলে দেখুন, এগুলো- কে কার কাছের লোক অনেক আপনি দাবি নীলাভ করেন। বুঝতে পারছেন না, আমি এটা আপনাকে যেটা বলতে চাইছি, মানুষের আপনার- কাছে চিত্রটা খুব আপনার ভুল যাচ্ছে। বক্তব্যটাকে আমি সম্মান জানিয়েই বলছি। দেখুন, যারা অপরাধ করছে, অপরাধী প্রবৃত্তি যে কারোর মধ্যেই থাকতে পারে, কিন্তু তারা যে গ্রেপ্তার হচ্ছে, কিন্তু বিগত 15 বছর তৃণমূল আমলে সেটাও কারোর অন্য। বিরুদ্ধে তোলাবাজি আপনি আমার কথাটা এসেন্সটা বুঝতে পারছেন আমি না। আপনার বক্তব্যকে উনি সমর্থন গ্রেপ্তার করেই হলেন, কথাটা বললাম। বেরিয়ে গেলেন, আবার প্রেসিডেন্ট হলেন এবং এমন একজনকে সে পুজোর মাথায় বসালেন যিনি আমাদের বেশ, মুখ্যমন্ত্রী আমরা 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 শেষ করি। আমি তিনজনকেই নীলাভ, নন্দিনীদি, অনির্বাণ, তিনজনকে অসংখ্য ধন্যবাদ। আজকের পর্বে আমরা যা যা টপিক নিয়ে ডিসকাস করলাম আপনাদের মতামত জানাবেন, আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন KTV বাংলা। নমস্কার।